এই হ্যালো সবাইকে মাইগম্বা। হয়ে গেছে। হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? ওয়েলকাম আজকের পডকাস্টে। কাউন্টডাউন দেয় না স্ট্রিমিয়ার্ড, একটা কাউন্টডাউন দিলে মনে হয় ভালো হইতো, বাট ব্যাপার না। হ্যালো এনায়েত, হ্যাঁ। হ্যালো সাদমান, কি অবস্থা? আচ্ছা, কেমন যায় দিনকাল? ফারহান কি টাইপ করে আসছেন একটা? আমি টাইপ করে নাই, সো এটা আমি ফার্স্টে বলছিলাম, এটা আমি এসেই বলছিলাম। ও ও ও ও ও গেঞ্জির ওয়াও, উপর শার্ট, বাহ। গেঞ্জির উপর শার্ট, আমি ওই একটা যে, ক্যাজুয়াল ওই যে। ভাইবে আছি। এটা যেহেতু আজকে আমরা ফেসবুকে লাইভ আল্লাহ। হচ্ছি, এটা একটা ফেসবুক ড্রেস। হ্যাঁ, এই জন্য আমরা কালার থিম মেইনটেইন করতেছি, আমরা নীল পরে আসছি। আমি তাহলে হলুদ কোন কি রিপ্রেজেন্ট করতেছি তাইলে? সাংবাদিকতা, কারণ এই- সাংবাদিকতা। ওকে ওকে ওকে। So, কি অবস্থা? So, কেমন যায়? বলো সুপার সাদমান। ভাই, আমরা দেখতেছি প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা নতুন নতুন মানুষকে অফেন্ড করে হ্যাঁ। বসতেছি ফর সাম রিজন। না, থাক, আজকে থাক, আমরা থাক, সুপার আম- প্রোডাক্টিভ আম- থাকবো। হ্যাঁ হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই, এটা কোনো হইতেই সমস্যা থাকুক, না, ব্যাপার এটা না। একটু হতেই পারে। এন্ড হ্যাঁ, আজকে আমরা হ্যাঁ। স্ট্রাকচার থাকবো বিকজ আমরা লাস্ট কয়েকটা হ্যাঁ। এপিসোডে জাস্ট গেস্ট আনছি, সো Guest উই ডোন্ট আসছে, ওয়ান্ট right, দিস right. পডকাস্ট টু বি এ গেস্ট পডকাস্ট। সো হ্যাঁ। আমরা চাচ্ছিলাম যে ট্রিও আবার একসাথে চলে আসছি, এবং আজকে আমাদের বেশ ওটাই। কিছু গতন মানে ট্রেন্ডি বিজনেস, আজকে মোস্ট লাইকলি আমার মনে ফান্ড খুব মজা পাবে আজকে এপিসোডে, কারণ আজকে আমাদের অনেকগুলো বিজনেস টপিক আছে। আমাদের অনেক ফারহান ভাই হচ্ছে বিজনেস টপিক ছাড়া কথাবার্তা বললে ফারহান ভাই কথাবার্তা বলবেই না। business topic আসলে, এই, হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়, বিষয়টা আমারও তাই মনে হয়, এরকম এরকম বলে শেষ। একটা secret dialogue বলে। আমি বেশিরভাগ প্ল্যাটফর্ম বলতেছি, আমি একটা কমেন্ট দেখছি এই জন্য প্ল্যাটফর্ম বলছি। আমি বেশিরভাগ টপিকের ব্যাপারে আসলে তেমন কিছু জানি না, এই জন্য আমি বেশিরভাগ টপিকে কিছু বলতে পারি না। ব্যবসা ভাই, বাণিজ্য ভাই, নিয়ে কথাবার্তা হইলে আমি একটু জানি, এরকম একটা ভাব আসে। এই যে ভাই একটা মানে বইলা দিলেন যে আপনি বেশিরভাগ টপিকে কিছু জানেন না, না? আচ্ছা, ভালো। লিস্ট মানুষ আমাকে গালি দিচ্ছে না, এনায়েতকে গালি দিচ্ছে ফর আ চেঞ্জ। তো ফেসবুক ব্যাপারটা ভালো। আমি না ভাই, এই যে আচ্ছা এইটা নিয়ে কথা বলি, আমরা আমাদের লাস্ট একটা ভিডিও আমরা দিছি যেখানে আমরা কথা বলছিলাম যে পাবলিক এবং প্রাইভেট ভার্সিটির পরীক্ষাগুলো কি মানে পরীক্ষা। সোজা হবে নাকি কঠিন হবে। সো এট নো পয়েন্ট আমরা এই জিনিসটা বলছি যে যারা ঢাকার বাইরে তারা খুব একটা ভালো মেধাবী না, কারণ আমরা সবসময় একটা জিনিস বলি, when it comes to distribution, opportunities are universal, talent is universal but opportunities are not. সো দুনিয়ার সব জায়গায় Exactly. মেধাবী মানুষ আছে, বাট সবাই সুযোগটা পায় না। বাট কেন জানি মানুষ ওখানে চেতে গেছে, এন্ড যে এনআইএফ বলছে যে ঢাকার বাইরে মানুষ ট্যালেন্টেড না। আই ডোন্ট নো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওইখানে একজন কমেন্ট করছে, আমি দেখলাম যে হইতেছে যিনি এই কথাটি বলেছেন তিনি বোধহয় জীবনে কোনোদিন পাবলিক ইউনিভার্সিটিতে পড়েননি। সো এটা দেখে আমার খুব ভালো লাগছে। দ্য জিনিসটা দেখে খুব আইরনি, ভালো লাগছে। দ্য আইরনি যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ায় টিচারকে এই কথা বলতেছে। বাট যে বলতেই পারে, ভাই, সমস্যা জানি নেই। না। হ্যাঁ, আমরা বলতেই পারে উনার আসলে। মন্তব্যটা বেসিক্যালি চেক করি। সো উনি কি Exactly. মন্তব্য করছে এক্স্যাক্টলি। না, জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, সরি, বলো বলো। ওই না, ওইটাই আমার, যেটা আমি চুপ, বলো। না, জিনিসটা হচ্ছে যে ওই এই সাদমান যেটা বললো সেটাই, যে আসলে সবাই ভাবছে যে আমরা বুঝি বলতেছি গ্রামের স্টুডেন্টরা হচ্ছে কম মেধাবী, ওইটা কেউই বলে নাই সত্যি কথা বলতে। আমরাও জাস্ট বুঝাইতে চাইছি যে অবকাঠামোগত যে সুবিধাটা আছে সেটা শহরের মানুষজন বেশি পায়, গ্রামের মানুষজন কম পায়, এন্ড দ্যাটস ট্রু, যেটা যে কোনো ভাবে ডিনাই করার কোনো সুযোগ নেই আসলে। সত্যি কথা, হ্যাঁ। Right. এটি ওই যে যখন একটা মিম, ঠিক না, এটা ওই যে খুব ফেমাস ছবি আছে যে একটা মাঠে খেলা হচ্ছে, পিছনে তিনজন দাঁড়ায় আছে, যে ইকুয়াল, যে জিনিসটা যিনি কি বলে, সাদমান হয়তো বলতে পারবে কোথায় কি ছিল, এটা এই যে ইকুয়ালিটি ভার্সেস ইকুয়ালিটি ভার্সেস ইকুইটি। হ্যাঁ, ইকুয়ালিটি ভার্সেস ইকুইটি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওই যে একটা বাচ্চা দাঁড়ায় থাকে, ওর একটু উঁচা দরকার হয় চেয়ার, সো ওরকম একটা ব্যাপার হয়তো, কি জানি। যাও, ব্যাপার না, সব সব ভিডিওতেই এমন কিছু না কিছু আমরা বলবো যেটা নিয়ে মানুষ একটু একটু রাগ হবে। রাগ হওয়া ভালো, সমস্যা নেই, এটা কোনো এটা বিষয় না। ভালো, আমাদের পেজ এবং চ্যানেলের স্বাস্থ্যের জন্য ভালো, এটা ব্যাপার না। ওই ভিডিওটা অনেক মানুষ শেয়ার করছে, 200-র বেশি মানুষ শেয়ার করছে। তো এই কারণে যত বেশি রাগ হবে, আউটরেজ খুব স্ট্রং ইমোশন, তো যত বেশি মানুষ রাগ হয় তত আসলে ভালো। আমি ফারহান বলতেছি ভাই কুইট মারবেন, ফারহান ভাই তো একসময় কুইট মারবেন, আমরাই না মাইটা খাবো ভাই। আমরা মাই খাবো না। না, এটা হেট্রেড খুব, এটা আমরা আগেও বলছি, হেট্রেড লাভ থেকে অনেক বেশি শক্তিশালী ইমোশন। সো মানুষকে যদি তুমি রাগাইতে পারো, এটা অনেক কাজে আসে বিভিন্ন সময়ে। নেগেটিভলি হইলো, সোশ্যাল মিডিয়ার সুবিধা হলো নেগেটিভলিও কাজে আসে। সো রাগ হইলেও মানুষ দেখে, দেখতে গেলে শুরুতে অ্যাড প্লে হয়, সো তোমার ভাই জিনিসটা ভাই ভাই, প্রফিটেবল হয়। আপনাকে কিন্তু অলরেডি হচ্ছে এটা নিয়ে অ্যাকিউজ করা হয়েছে, আপনি ভিউজ, সাবস্ক্রাইবার, অ্যাড, টাকা পয়সা এগুলোর বাইরে নাকি বাইরে হইতে পারেন না আপনি। মানে হচ্ছে যে আপনার চিন্তা ভাবনাই নাকি ওইটা মানে সব বাইরে হইতে ম্যাটেরিয়ালিস্টিক, পারতেছেন না সব আপনি। ম্যাটেরিয়ালিস্টিক। সব কথা ম্যাটেরিয়ালিস্টিক। কথা সত্য, আমার সোশ্যাল পার্সোনা হইলো পুরো ম্যাটেরিয়ালিজমের আশপাশে, এর বাইরে আমি কথাবার্তা বলি না। আমি রিসেন্টলি আবার এক সপ্তাহ মাঝখানে ইউটিউবে ভিডিও আপলোড করি নাই, এই কারণে পরের সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করছি। ঝাঁকানাকা ভিডিও, ঝাঁকানাকা Exactly. ভাই, সেই আমি জানি ওই ঝাঁকানাকা ভিডিওটা ভিডিও ভালো আসছে। পারফর্ম করবে, সেই কারণে আমি ওই ভিডিওটা
এই সময় আপলোড দিয়েছি, আরেকটা ভিডিও সামনের সপ্তাহে আপলোড দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, কেমন যায় দিনকাল? আমরা যেটা ভাই, সবাই, আমিও দেখতেছি অনেক কমেন্ট আপনার করতেছে। প্রথম কথা, আপনারা কেউ কেউ যে পই পই মিম দেখছেন? পই পই মিম, পই পই করে হিসাব রাখতে হবে মিমটা। পই এটা পই কি করে নতুন, হিসাব রাখতে হবে। এটা কি নতুন সুখন ভাইয়ের নতুন কোনো ভিডিও না? আরে না, না, অনেক অনেক পুরাতন, পুরাতন ভিডিও। অনেক পুরাতন ভিডিও। হঠাৎ ভাই করে কোন সময় যে কি নিয়ে হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, মানে আমার 1 বছর আগের একটা ছবি, ওইটার মধ্যে হচ্ছে ঢাকা কলেজের 2টা ছেলে, ওইটা নিয়ে আমি ভিডিওর মধ্যে কথা বলছি, মিম টাইপের আলোচনা করছি, ওইটা আবার কে জানি শেয়ার দিছে 1 বছর পরে, ওইটা নিয়ে আবার কথা হইছে, আবার শুরু হয়েছে যে ভাই এটা তো আপনি, এটা তো আপনি। কি যে হয় ভাই। তবে এই আলোচনাটার মানে মেইন পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে মানে ফ্রেন্ডশিপ আসলে আমি জানি না, আমার মনে না, হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু inaction। একটা বলতে গেছিল, বাট আমরা বুঝতে পারলাম না। বেচারা, বেচারা পই পইয়ের হিসাব বলতে যে আটকে গেছে। না আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং যে এতদিন পর হঠাৎ করে রিসার্ফেস হইলো কোনো কারণ ছাড়া পই পই আর পাই পাইয়ের ব্যাপারটা। সুখন ভাইও দেখলাম বেশ মজা পাচ্ছে, হ্যাঁ, আর অনেক জায়গায় ইয়েটা নেওয়ার চেষ্টা করতেছে, এটা থেকে হ্যাঁ, যে উনার ফেমটা অনেকগুলো আসতেছে। ভিডিও কিন্তু রিসার্ভেস করছে, যেরকম একটা ইন্টারভিউ দিচ্ছিল ভাই, যে বিভিন্ন মাইকেল জ্যাকসনের ড্যান্স দিচ্ছিল, ওই ভিডিওটা অনেকদিন পর রিসার্ফেস করছে। তো সুখন ভাইয়ের বহুত কন্টেন্ট বারবার ভেসে ভেসে আসে আর কি। জোস। ভালোই। হ্যাঁ, আপনারা যারা সুখন ভাইয়ের, আমি জানি উনি 1 লাখ সাবস্ক্রাইবার হিট করার অনেক চেষ্টা করতেছে, so আপনারা যারা ওনাকে ফলো করেন ওনার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসতে পারেন। আহ, আমার সাথে তেমন অত ব্যক্তিগত কথাবার্তা হয় না, আদার দেন পাবলিক প্ল্যাটফর্মে যে কথাবার্তাগুলো ওগুলো ছাড়া, বাট অনেক আমি যেখানেই দেখতেছি ওখানেই দেখতেছি উনি 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য ইউটিউব পুশ করার চেষ্টা করতেছে, এই জন্য আমি ফ্রি প্রমোশন করে দিলাম ওনাকে। যাক, আমি জানি না এনায়েত ফ্রেন্ডশিপ নিয়ে কি বলতো, বাট এনায়েত যেহেতু হারায় গেছে, সো এনায়েত আস্তে আস্তে আমরা অন্যান্য অনেকগুলো টপিক এখানে লিখে রাখছি। সাদমান, এগুলোর কোন একটা নিয়ে আমরা কথা বলতে পারি। ফার্স্টে হ্যাঁ যে ভাই, টপিক, বলে দেন, সবগুলো টপিক বলে দেন ভাই। ওকে, আমাদের তাহলে এখানে সুবিধা যে হয়। টপিকগুলো লেখা আছে সেটা হলো জো রোগান ওর ইনফ্লুয়েন্স লুজ করছে নাকি স্পটিফাই চলে যাওয়ার পরে ইউটিউব থেকে। এটা নিয়ে কিছু রিসার্চ বের হয়েছে রিসেন্টলি, ওটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কিছু কথাবার্তা আছে, সেটা নিয়ে আর কথাবার্তা বলবো। নেকেড বেবি, নির্ভানার একটা অ্যালবামের রিলেটেড একটা সু হয়েছে রিসেন্টলি, একটা বাচ্চা সু করছে, মানে বাচ্চা এখন বড় হয়ে গেছে, যখন বাচ্চা ছিল তখন ওর ছবি ইউজ করা হয়েছিল, ওটা নিয়ে একটু কথাবার্তা বলবো। টিম কুকের 10 বছরের অ্যানিভার্সারি কয়েকদিন আগে হয়েছে, এই কারণে ও কত টাকা পাইছে, $700 মিলিয়ন বা এরকম কিছু 10 বছর অ্যানিভার্সারি উপলক্ষে অ্যাপল দিছে ওকে। সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা অনেকেই বলতেছে যে টিম কুক স্টিভ জবসের থেকেও অনেক বেশি সফল, কারণ স্টিভ জবসের সময়ের নাম্বারের সাথে এখন লাস্ট 10 বছরের নাম্বার কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে অ্যাপেলের অবস্থা এখন আগে থেকে অনেক ভালো। আর ফ্রেন্ডশিপ নিয়ে এনায়েত কিছু একটা বলতে চাইছিল, ওইটা আমি জানি না এনায়েত বলতে পারবে নাকি। তো আর আমি অনেক, যেহেতু আজকে আমরা ফেসবুকে লাইভ হচ্ছে, তো পডকাস্টে যেটা হবে সেটা হলো ফেসবুকে লাইভ হবে, পরবর্তীতে ইউটিউবে পাবলিশ হবে। সো অনেক কমেন্ট আসতেছে আমি দেখতে পাচ্ছি, আমি জানি না আমরা কমেন্ট পড়তে চাই নাকি চাই না, সো এটা আমি সাদমানের উপর ছেড়ে দিব। সাদমান যদি পড়তে চায় তাহলে আমরা পড়তে পারি, নাহলে নাও পড়তে পারি, আমার দুইটার কোনোটাই কোনো সমস্যা নেই। আমি সবগুলো চেক করতেছি ভাই, ভালো কমেন্ট থাকলে আমি ওকে এটা তুলে ধরবো। ওকে, সো মজার পয়েন্ট এইটা, এই নেকেড বেবির পয়েন্টটা কেন বলছি আমি একটু আগে বলে নেই কাহিনীটা কি হয়েছে। সেটা হলো নির্ভানা নামে একটা ব্যান্ড আছে, ওই ব্যান্ড 1991 সালে একটা অ্যালবাম পাবলিশ করছিল নেভার মাইন্ড নামে। সো অ্যালবামের কাভারে একটা বাচ্চার ছবি ছিল আর একটা ডলার বিলের ছবি ছিল, বাচ্চাটা পানির নিচে। তো ওই বাচ্চা এখন বড় হয়েছে, বড় হয়ে ওই বাচ্চা বলছে যে 1991 সালে যে নির্ভানা এই বাচ্চার ছবিটা ইউজ করছে, এটার জন্য ওর প্যারেন্টস এর পারমিশন নেয় নাই, রিটেন পারমিশন। এই কারণে ওইটা একটা সেক্সুয়াল অ্যাবিউজ প্লাস চাইল্ড পর্নোগ্রাফি দিকে নিয়ে গেছে জিনিসটা, এবং ও $1.5 লাখ একটা সু করছে নির্বাণাকে। এবং ও বলছে যে শুধু বাচ্চার ছবি, জেনারেলি যেটা আমি একটু পড়াশোনা করে দেখলাম, জেনারেলি যদি তুমি শুধু বাচ্চার ছবি ইউজ করো কোনো ধরনের কনটেক্সট ছাড়া, তাহলে ওটা চাইল্ড পর্নোগ্রাফি ধরা হয় না, যেহেতু বাচ্চা অবভিয়াসলি। বাট বাচ্চাটার সাথে ওই সেম অ্যালবামের ছবিটায় যেহেতু একটা ডলার বিলও আছে, সো জিনিসটাকে আর কি অনেকভাবে ইন্টারপ্রিট করা যায় বলে ওরা বলতেছে, ওদের লয়ার বলতেছে। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং এটা আমি আজকে এই জন্য বলছি কারণ অনেক আগে আমার মনে হয় প্রথম পডকাস্টে না সেকেন্ড পডকাস্টে সাদমান বলছিল যে বিড়াল রিলেটেড একটা কথাবার্তা হচ্ছিল আমাদের, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, ওদের পেমেন্টটা, ওদের ওয়েলফেয়ার এক্স্যাক্টলি। পেমেন্টটা দেওয়া উচিত। এই যে 30 বছর পরে এসে, 1991 সাল অনেক আগের কথা, প্রায় 30 বছর আগের কথা, 30 বছর পরে এসে এই লোক সু করছে কেন, ওকে টাকা না দিয়ে ওই তো চাইল্ড পর্নোগ্রাফি বিষয়ক। সো বিড়াল তো কখনো নিজে নিজে সু করতে পারবে না, বাট এটা এখন আর আমার অবাক মনে হয় না। আমি আসলে খুব একটা অবাক হব না যদি কোনো এক সময় কোনো না কোনো ভাবে এই যে প্রফিটের পার্সেন্টেজ অ্যানিমালদের সাথে শেয়ার করার মতো কোনো একটা সিচুয়েশন আসে। সম্ভাবনা আছে বলেই আমার মনে হয়। সাদমানের যে প্রেডিকশন ছিল অনেক আগের পডকাস্টে, ওটা খুব একটা অবাক করার মতো এখন আর লাগে না।
হ্যাঁ, বাচ্চাদের কিউটনেস বেচে যদি টাকা ইনকাম করে তাহলে তো এটার জন্য সিস্টেম আছে, রাইট ভাইয়া? হ্যাঁ সো অ্যানিমেল কল দেরি। এবং আমি পড়ছিলাম যে বাচ্চাদেরকে শুটিং এ স্পেসে 4 ঘন্টা বেশি রাখা যায় না, এরকম আরো অনেকগুলো ল আছে। সো বাচ্চাদের জন্য যেহেতু জিনিসটা আছে, আই গেস অ্যানিমেলের ক্ষেত্রে আসবে, বিকজ সবসময় এমন কয়টা মানুষ থাকবে যারা ওই মানে জাস্ট লিমিটটাকে পুশ করবে এবং অ্যানিমেল অ্যাবেজের দিকে নিয়ে যাবে স্টান্টে এন্ড স্টাফে। সো এটা হইতে আসলে বেশি দেরি নেই, আই গেস। হ্যাঁ দেখা যাক। আমার মনে হয় না, বেশিরভাগ মানুষই বলতেছে যে এটা ওর জিতবে, এই চান্স খুব কম যদি এটা কোর্টে যায়। তো সম্ভবত সেটেলমেন্ট হয়ে যাবে কোনো একটা। $1.5 লাখ চাইছে শুরুতেই, সো খুব বেশি আসলে চায় নাই শুরুতেই। $1.5 লাখ কিন্তু বেশি মনে হচ্ছে না, কিন্তু মানে খুব খুব কনসিডারিং বেশি চায় নাই, নির্বাণা বেশি খুব চায় বেশি নাই। চায় নাই। সো আমার মনে হয় না যে এটা ওরা কোর্ট টোর্টে নিবে, কোনো একভাবে হয়তো $20-30 হাজার হ্যাঁ, সেটেল হয়ে যাবে। সেটেলমেন্ট খুব করে বেশি ফেলবে। এই যে এই যে আমেরিকায় তো সুইং কালচারটা অনেক বেশি, আমাদের তো এরকম সুইং কালচার নেই। আমি 2-3 সপ্তাহ আগে হাসেল ম্যাগাজিনে বা মর্নিং ব্রিউতে, আমার ঠিক মনে নেই কোনটাই, দুইটার একটা আমি পড়তেছিলাম যে আম, অনেক আগে পেপসি একটা কমার্শিয়াল করছিল, এটাও 1980-90 সালের কথা। পেপসি একটা কমার্শিয়াল করছিল যে যদি তুমি পেপসির বোতল পেপসি কিনো, তারপর পেপসির বোতল ওই যে ক্যাপ জমা দিলে পয়েন্ট পাওয়া যায়, এবং ওই 2 পয়েন্ট হইলে 5 পয়েন্ট হইলে একটা টি শার্ট পাবা, 10 পয়েন্ট হইলে একটা হুডি পাবা, ক্যাপ পাবা, এই ধরনের একটা ব্যাপার ছিল। এবং ওরা অ্যাডে দেখাইছিল যে অ্যাডটা যে করছিল ওই লোক একটা প্লেনে, এবং ওরা বলছিল যে যদি তোমার 5 মিলিয়ন না 10 মিলিয়ন পয়েন্ট হয় তাহলে এই প্লেনটা পাবা, এরকম যে একটা অ্যাবসার্ড নাম্বার, যে তোমার ধরো 1 মিলিয়ন কোক খাইতে হবে, এরকম একটা ব্যাপার। তো এটা মোটামুটি অবিশ্বাস্য ব্যাপার ছিল যে একজন এত পয়েন্ট জমায় ফেলবে প্লেনটা নেওয়ার জন্য, বেসিক্যালি রিডিম করার জন্য। তো পরে দেখা গেল যে পেপসির ক্লজের মধ্যে আরো কিছু নিয়ম ছিল যে তোমার একটা পেপসির পয়েন্ট নিতে হবে, বাকি পয়েন্ট তুমি টাকা দিয়ে কিনতে পারো, এরকম একটা ল ছিল। এবং এক লোক ইনভেস্টর জোগাড় করে, ইনভেস্টরদেরও বলে যে আমি পেপসির কাছ থেকে প্লেনটা নিতে চাই, তোমরা যদি আমাকে টাকা দাও আমরা ফার্স্টে পয়েন্ট জমাবো, তারপর পেপসির কাছ থেকে প্লেনটা রিডিম করবো, তারপর এই প্লেনটা বেচে দিব, কারণ প্লেন তো আমাদের দরকার নেই, তারপর তোমরা তোমাদের টাকা পেয়ে যাবা। অনেক অনেক মানে ওর 600 মিলিয়ন না 700 মিলিয়ন পয়েন্ট দরকার ছিল, আর প্লেনটার দাম বিলিয়নে। সো পয়েন্ট জমায় তারপর পেপসিকেও চিঠি পাঠায়। চিঠি পাঠায় বলছে এই যে আমার পয়েন্ট সব জমে গেছে, এই পয়েন্টগুলো আমি এখানে অ্যাটাচ করে দিলাম, আমি আমার প্লেনটা ডেলিভারি চাই এখন। তো তারপর পেপসি ওকে রিপ্লাই দিয়ে বলে যে না, এটা আসলে আমরা এটা একটা ভিজুয়াল আমরা অ্যাড হিসেবে দেখাইছিলাম, আসলে এটা কন্ট্রাক্টের অংশ না, হ্যান তেন হাবিজাবি একটা অফিসিয়াল লেটার পাঠায়। এরপর ও সু করে পেপসিকে, সু করে বলে যে পেপসি আমার পয়েন্টের বদলে আমাকে প্লেন দিচ্ছে না। তো তারপরে শেষ পর্যন্ত জিতে নাই, শেষ পর্যন্ত এটা নিয়ে এটা অবশ্য মামলা হয়, তারপরে এটা কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে ইভেনচুয়ালি, যে লং স্টোরি শর্ট হইলো, কোর্ট বলে যে যদি এটা একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য ক্লিয়ার একটা অফার অ্যান্ড ক্লিয়ার একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, এই ক্ষেত্রে যেহেতু ক্লিয়ার অ্যাকসেপ্টেন্স ছিল না, সাইন টাইন করে নেই, এই কারণে এটা অ্যাকসেপ্ট করা যাবে না। এটা বেশ ফেমাস একটা কেস। এই তুমি অ্যাডে যা দেখো ওইটাকেই তুমি কতটুকু পিওর অফার হিসেবে নিতে পারো এবং ওইটার এগেন্সে তুমি সুটও করতে পারো নাকি, এই বিষয়ক এটার উপর বেস করে পরে অনেক কিছু হয়েছে। মজার ব্যাপার ছিল এটা। আমি ড্যাম আমাদের লম্বা, বেশ জোস। আমাদের এটার পরে আপনি একটা এপিসোডই বানাই ফেলছেন ভাই, আপনি কিন্তু এটা স্কিপ করে এপিসোড বানাই ফেলতে পারবেন। হ্যাঁ না, এটা আসলে এটা ভিডিও বানায় ফেলা উচিত। আমার ফারহান প্রায় ভাই, অনেক কিছু। হ্যাঁ বলো। আপনার আরো দুইটা বিজনেস আমি আইডিয়া বলতে চাই, এটা নিয়ে আপনার মনে হয় বেশ মজা লাগবে। ফার্স্ট জিনিস হচ্ছে, হুম, গত এপিসোডে আমরা পিও বক্স নিয়ে কথা বলছিলাম। পিও বক্স নিয়ে কথা বলার পর আমি লাইক, আপনিও বলছেন আপনাকে কিছু মানুষ নক করছে পিও বক্স নিয়ে। সো পিও বক্সের বিজনেসটা কেমন হতে পারে, ইউ ক্যান টক অ্যাবাউট ইট বিকজ আই অলসো হ্যাভ আইডিয়াস। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমার মনে হয় যে টাকা প্রফিট না করে কিভাবে টাকা কামানো যায়, এটা একটা বিজনেস হচ্ছে। মানে টু ওন এ ব্যাংক ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস আমার মনে হয়। আমি এটা কথাটা বলতেছি বিকজ আপনার এই যে এনএসইউর একটা পোস্ট শেয়ার করছিলাম আপনাকে, মনে আছে যে এনএসইউর ফান্ডে কত টাকা জমা হয়েছে স্টাফ। সো আমি ভাবতেছিলাম যে মনে করেন আমি জাস্ট সিএসআর এর জন্য একটা ফান্ড রাখলাম, কিংবা আমার জাস্ট ডেভেলপমেন্টের জন্য একটা ফান্ড রাখলাম। এখন ইফ আই ওন দ্য ব্যাংক, এবং আমার ব্যাংকে যদি টাকাটা রাখে, আমি টাকাটা না তুলেও আমার ব্যাংক থেকে ওই টাকাটা জমানো কারণে প্রফিটে তুলে ফেলতে পারি। সো আই গেস ওনিং এ ব্যাংক ইজ দি আলটিমেট প্রফিটেবল টুল ইফ ইউ আর ওয়ার্কিং উইথ বিগ ফান্ডস। ট্রু। এইটা মনে হয় ওই যে তুমি যদি একবারে গভর্নমেন্ট লেভেলে না যাও, যারা কমেন্ট করতেছে তারা হয়তো বলতে পারবে, যদি তুমি একদম গভর্নমেন্ট লেভেলে যারা যায় তাদের তো আসলে খুব বড় লোক হওয়ার কথা না, লজিক্যালি বললে। সরকারি চাকরির বেতন অত বেশি না। আমি জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেতন কত, খুব বেশি না। আমি একসময় দেখছিলাম পে স্কেল গুলো, আমার ঠিক মনে নেই, বাট খুব বেশি না। সো তুমি যদি বড় লোক হইতে চাও তাহলে প্রধানমন্ত্রী হওয়াটা বড় লোক হওয়ার জন্য খুব একটা লজিক্যাল উপায় না। কারো যদি অ্যাকচুয়াল ড্রিম যদি শুধুমাত্র আমি বড় লোক হবো আর কিছু করবো না, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হতে যাও বা রাষ্ট্রপতি হতে গেলে অত বেতন দেয় না। বাট ওই যে অনেক পার্কস থাকে, ফ্রি গাড়ি, ফ্রি বাড়ি, পাওয়ার, এরকম অনেক কিছু থাকে, সো বেনিফিট তো থাকে।
হ্যাঁ, তো যে জন্য আমি এটা বললাম সেটা হলো ওই যে আমি যদি চিন্তা করি আর কোন কোন ক্ষেত্রে আসলে ওই যে টপ বড় লোকদের কি কি আছে, ব্যাংক সম্ভবত একদম উপরের দিকের কোনো একটা থাকবে। বেশিরভাগ লাইক খুব পাওয়ারফুল মানুষদের হয় ব্যাংক আছে বা ফেডের সাথে ডিরেক্ট কানেকশন আছে বা রথচাইল্ড টাইপ মানুষজন। আমি আমার কথা শুনতেছি। ভাই যে এনায়েত আসছে, হ্যাঁ এনায়েত কি করি তুই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো দর্শক শুনতে পাচ্ছেন, এনায়েত চৌধুরী কারেন্ট চলে গেছে। তো এই তো Sorry, আমার হ্যাঁ, এটাই মনে হয় যে তোমার যদি ব্যাংক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মানে ওই এলিট লেভেলে যাওয়ার নেক্সট বেস্ট সলিউশন হলো যে ওনিং আ ব্যাংক। বাট ওনিং আ ব্যাংক একজন তো কখনো একা একটা ব্যাংকের মালিক হইতে পারে না। সো ওটা হ্যাঁ ঠিক আছে আইডিয়ার দিক থেকে, বাট ওটা কখনো হবে না। তুমি বেশি কাছে চলে আসছো, আমি এখন আমার কথা শুনতেছি লিক হচ্ছে কোথাও থেকে। ও আচ্ছা আচ্ছা, বেশি চলে, হ্যাঁ কাছে চলে আসছি। আরেকটা কোনো জিনিস হচ্ছে সমস্যা নেই। পোস্ট অফিস বক্সের আইডিয়াটা ভাইয়া, যে আপনার পোস্ট অফিসের ব্যবসাটা জাস্ট বলি, যে আপনার কাছে কোনো একটা ডেলিভারি আসবে, সো আপনি ডিরেক্টলি একটা মানুষ আপনাকে ডেলিভারি না দিয়ে, দিস ইজ দ্য পোস্ট অফিস, সো ফার্স্ট পোস্ট অফিসের কাছে ডেলিভারিটা যাবে, তারপর তার আপনার ঠিকানা গোপন করে আপনার কাছে পৌঁছে দিয়ে যাবে। খুবই বাজে ভিজুয়াল ডায়াগ্রাম ছিল, বাট ইউ গেট দ্য পয়েন্ট। সো পোস্ট অফিসে বেশ 3টা কোম্পানি দেখলাম ইমেল করছে, এন্ড একজন চার্জ করতেছে যে ভাইয়া প্রতিটা ডেলিভারিতে চার্জ হবে, আরেকজন চার্জ করতেছে ভাইয়া যাই ডেলিভারি হোক না কেন মান্থলি একটা সাবস্ক্রিপশন ফি থাকবে, আরেকজন বলতেছে ভাই যারা কাস্টমার সেন্ড করবে তারা পাবলিক চার্জটা ক্যারি করবে। সো আই থিঙ্ক পিও বক্স আইডিয়াটা ইজ এ ভেরি গুড আইডিয়া। আমার মনে হয় এখন অনেক রেলেভেন্ট, বিকজ এখন ইনফ্লুয়েন্সারের জামানা, অনেক ইনফ্লুয়েন্সার আছেন, দে ওয়ান্ট প্রোডাক্ট ফ্রম পিপল। সো ফার্মবেশ একটা নক করছিল না, হাইপ স্কাউট একটা কোম্পানি, হু হ্যাভ দ্য কানেকশন ইনফ্লুয়েন্সার্স। সো ওদের কিন্তু অলরেডি বেসটা আছে যে কোন কোন ইনফ্লুয়েন্সার আছে। সো ওরা যদি পিও বক্স ব্যবসাটা স্টার্ট করে কিংবা ওদের সাথে যদি বিজনেস করে, আই থিঙ্ক ইট উড বি এ ভেরি গুড কম্বিনেশন ওভারঅল। হ্যাঁ, ইট উইল বি। অ্যান্ড ওরা রিসেন্টলি ফান্ডিংও নিছে, রিসেন্টলি মানে বেশ অনেকদিন হয়ে গেছে, 2-3 মাস। তো ওদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিও থাকার কথা এই ধরনের ব্যবসা শুরু করতে। ওই যে আমি বিবিএতে পড়ছিলাম, আমার ঠিক মনে নাই, তুমি যখন ব্যবসা করো তখন তুমি উপরে নিচে যাইতে পারো অথবা সাইডে যেতে পারো। আমি জানি না তোমার আইবিএর থেকে মনে আছে নাকি টার্মগুলা। লাইক যদি তোমার গার্মেন্টস থাকে তাহলে একটা সুতার ফ্যাক্টরি দেওয়া, বা ওই লাইক নিজের ব্যবসারই উপরে বা নিচে সাপ্লাই এন্ডে বা কাস্টমার এন্ডে যাওয়া। পিও বক্সটা সরাসরি উপরে নিচে যাবে না, একটু সাইডে চলে যাবে, একদম লাইক নিজের বিজনেস না, এটা একটা রেলেভেন্ট বিজনেস। পিও বক্সের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং যে আমরা র্যান্ডমলি কথাবার্তা বলি। আমার পিও বক্সের কথা বলার কথাটা মনে আছে, আমি আর তুমি আলাপ করতেছিলাম, তখনও সম্ভবত এনায়েত ছিল না। তো এনায়েত না থাকলে আসলে আমাদের ভালো আইডিয়া গুলো আসে। তো আমরা তখন আলাপ করতেছিলাম পিও বক্সে, এবং নর্মালি আলাপ হয়েছে, তেমন কোনো সিরিয়াস আলাপ হয়নি, এবং এটা নিয়ে পরে আর কখনো ভিডিও বানাইনি, বা নাকি বানাইছি আমার ঠিক মনে পড়তেছে না, বানাইতেও পারি। আপনার কোনো 5টা বিজনেস আইডিয়া ভিডিও 5টা থেকে বিজনেস ছিল আইডিয়ার এটা? মধ্যে একটা ছিল, মনে হয় ছিল। তো যাই হোক, যেই জন্য আমি এটা বললাম সেটা হলো নর্মালি ভিডিওতে একটা কথা বলি, তারপরে অনেকেই ওই ব্যাপার নিয়ে আসলে কাজকর্ম শুরু করে, এবং তারপর অনেকে তার মধ্যে সফল হয়ে যায়। ব্যাপারটা বেশ বেশ মজার। পিও বক্সের আইডিয়াটা ভালো হওয়া সম্ভব যদি শুরুতেই কেউ অত টাকার উপর ফোকাস না করে সাবস্ক্রাইবার কাউন্ট গ্রো করার চেষ্টা করে, দুই এন্ডেই, স্পেশালি ইনফ্লুয়েন্সার এন্ডে। ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে টাকা চার্জ করাটা খুব একটা ভালো আইডিয়া হবে বলে আমার মনে হয় না। এটলিস্ট এখন যখন ওর কোনো ক্লায়েন্টই নাই, ওই সময় যদি ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে ইনফ্লুয়েন্সারদের পিও বক্স ভাড়া নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে খুব একটা ভালো হবে বলে মনে ইটস হয় লাইক না। আগে ছিল না যে আপনি ইনকামিং কলেজে টাকা কাটতো, কেউ কল দিলে আপনাকে টাকা দিতে হয়েছে, ইটস লাইক দ্যাট রাইট। আমরা এখন আরেকজন র্যান্ডমলি পাঠাতে পারে, 100টা মানুষ যদি পাঠায় দেয়, মনে করেন ফার্মে আপনি যদি পিও বক্স দেন, আপনি যদি 1000 জন মানুষ পাঠায় দেয়, ওটা ডেলিভারি চার্জ দিতেই তো আপনার পুরো 1 মাসের বেতন চলে যাবে, রাইট? True. সো আই থিঙ্ক দ্য পারসন হু ইজ সেন্ডিং দ্য গিফট শুড বেয়ার দ্য কস্ট আর কি। এটাই হওয়া হ্যাঁ, উচিত। হয় যে পাঠাচ্ছে সে দিবে, অথবা পিও বক্সের যে কোম্পানি সে দিবে ফার্স্টের 1 বছর বা 2 বছর, জাস্ট ওর ক্লায়েন্ট বেস বড় করার জন্য, নেটওয়ার্কিং বড় করার জন্য। আমি যদি করতাম তাহলে সম্ভবত আমি দেওয়ার চেষ্টা করতাম ফার্স্টের 1-2 বছর প্রফিটের চিন্তা না করে, লসেই চলতাম আমি 1-2 বছর, যাতে করে আমার নেটওয়ার্কের ভিতরে বা আমার কোম্পানির ভিতরে এটলিস্ট 400-500 ইনফ্লুয়েন্সার চলে আসে। হ্যাঁ যখন আসতো তারপরে যে আমি আস্তে আস্তে চিন্তা করতাম এখন আমি কিভাবে প্রফিটেবিলিটির দিকে যাব। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং যে তোমার কোথায় জানি আমি দেখতেছিলাম যে, আচ্ছা আমি একটা বই আছে বিল্ড টু সেল, আমার মনে নাই যে বইটা লেখছে কে। যাই হোক, ওই বইয়ে এই সাবস্ক্রিপশন মডেল নিয়ে কথাবার্তা হচ্ছিল যে ক্যান সাবস্ক্রিপশন মডেল সবচেয়ে ভালো মডেল কোনো একটা বিজনেস যদি তুমি বিক্রি করতে চাও, তাহলে বিক্রির মাল্টিপল পাওয়ার ক্ষেত্রে। এবং বইটা বেসিক্যালি আর্গু করার চেষ্টা করেছে কিভাবে যে কোনো বিজনেসকে সাবস্ক্রিপশন মডেলের দিকে নিয়ে যাওয়া যায়। পিও বক্স খুব সহজ একটা সাবস্ক্রিপশন বিজনেস মডেল, যেটায় তোমার নিজের চেহারা দেখানো খুব একটা জরুরি না, জাস্ট তোমার 2 এন্ডের নাম্বারস যদি ঠিক থাকে,
এবং তোমার যদি এনাফ মানুষ থাকে, এনাফ ইনফ্লুয়েন্সার থাকে তোমার কোম্পানিতে সাবস্ক্রাইবড, তারা যদি তোমাকে টাকা নাও দেয়, so তোমার প্রফিট যদি জিরো হয়, তারপরেও এরকম একটা বিজনেস বিক্রি করে দিতে পারাটা অনেক সহজ হবে কম্পেয়ার টু অনেক বিজনেস যাদের হয়তো অনেক প্রফিটও আছে। So এটা বলার জন্য আমি এটা বলতেছিলাম। এইটা কি সাবস্ক্রিপশন মডেলটা কি বেস্ট হবে এই পিও বক্সের বিজনেসের জন্য? আমার তো মনে হয়, কারণ 100টা বেশি ডেলিভারি মনে করেন হয়ে গেল, তখন তো কস্টটা আমার উপর, এন্ড আমি জানি যে প্রতি মাসে সিমিলার আসবে না, সো আমি চাবো যে পেপার ডেলিভারি এই সিস্টেমে থাকুক, তাহলে আমি বেশি দিচ্ছি না কমও দিচ্ছি না। সাবস্ক্রিপশন মডেল বেস্ট, ইটস দ্য বেস্ট মডেল, মানে ফর প্রফিট মেকিং সাবস্ক্রিপশন মডেল আসলে অনেক এপিক, বাট আমার মনে হয় পিও বক্সের জন্য পেপার ডেলিভারিটা একটু বেটার। সো টাকাটা দিবে হলো যে পাঠাচ্ছে সে, তাই তো? এটা বলতেছো তুমি? হইতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, আপনার পিও বক্স থাকার জন্য একটা ইয়ারলি সাবস্ক্রিপশন থাকতে পারে, হ্যাঁ, যে বছরে 5,000 টাকা, বাকি যত ডেলিভারি ওটা যে পাঠাচ্ছে সে বিয়ার করবে, বাট আপনার পিও বক্স রাখার জন্য, গোপন রাখার জন্য আমরা 5,000 টাকা চার্জ করবো, এরকম হতে পারে। হ্যাঁ, যেই চার্জটা আমি হইলে নিতাম না, অ্যাটলিস্ট ফার্স্টের 1-2 বছর আমি বলতাম যে এরকম একটা চার্জ আছে। বেস্ট মার্কেটিং গিমিক হইতো যদি বলতাম চার্জ আছে বাট আপনার জন্য ফ্রি, এই ধরনের কিছু। সো বলতাম যে হ্যাঁ, এটা আসলে বছরে 5,000 বা 10,000 টাকা চার্জ, বাট আপনাকে আমরা একটা ফ্রি পিও বক্স দিচ্ছি যেহেতু আপনি এত ফেমাস। তো এই ধরনের কথা বললে নেওয়া আসলে, এবং এটার মানে ইনফ্লুয়েন্সারের লস হওয়ার তো আর কিছু নাই আসলে একটা পিও বক্স নিলে। সো হয় কিছু আসবে বা কিছু আসবে না, ইনফ্লুয়েন্সারের কোনো টাকাও দিতে হচ্ছে না, তুমি জিনিসটা মার্কেট করতে পারতেছো এভাবে। এরপর আমি যখন অ্যাড চালাইতাম তখন আমি এভাবে অ্যাড চালাইতাম যে আমাদের পিও বক্স কোম্পানির ভিতরে এই 500 ইনফ্লুয়েন্সার আছে, বা ইনফ্লুয়েন্সারদের দিয়ে বলাইতাম কোন একটা বাইট নিয়ে, এন্ড দেন তারপরে ওইটার অ্যাডটা চালাইতাম ফেসবুকের বিজনেস পেজ অ্যাডমিনদের উপরে, এন্ড দেন তখন মোটামুটি বেশ সহজে কনভার্ট করে ফেলার সুযোগ থাকতো। যদি অনেকে থাকে যে, সো অনেকভাবেই তো তুমি একটা বিজনেসকে ফান্ড করতে পারো, নিজের টাকা পয়সা থাকলে তো খুব ভালো, নাহলে তোমার প্রফিটেবিলিটির দিকে যাইতে হবে, অথবা তুমি যদি তোমার গ্রোথ ভালো থাকে তাহলে সিরিজের রাউন্ড বা প্রিসিড রাউন্ড উঠায় ফেলে ওইভাবেও ফান্ড করা যেতে পারে। আর যদি এক একজন আসলে বিজনেস এক একভাবে চালায়, কেউ খুব শুরুতেই, এখন সবচেয়ে বেশি যেটা পপুলার, যত তাড়াতাড়ি ফান্ডিং নেওয়া যায়, বিকজ ফান্ডিং নেওয়ার ব্যাপারটা একটা ক্লাউড। তুমি যদি ফান্ড নিতে পারো, এটা বেশ লাইক অনেক ভালোভাবে দেখা হয় সমাজে যে এই কোম্পানিটা ফান্ড নিছে। বেসিক্যালি তুমি যখন ফান্ড নিচ্ছ, তুমি আসলে তোমার কোম্পানি ডেটে চলে যায়, তোমার কোম্পানি লোন নিয়ে নিচ্ছে, সো তোমার কোম্পানি আসলে নেগেটিভ ইকুইটিতে চলে যাচ্ছে। বাট ওই তো এই ফান্ড নেওয়া ব্যাপারটাকে বেশ ভালো হিসেবে দেখা হয়। তো বেশিরভাগ মানুষ এখনকার গ্র্যাজুয়েটরা এই জন্য ফান্ডিং নিতেই যায়। আমি হলে হয়তো ফান্ডিং নিতাম না, আমি হয় ছোট করে শুরু করতাম, বা অ্যাটলিস্ট আমি যদি কিছুই না পারি অ্যাটলিস্ট ফার্স্ট ডেলিভারি ফ্রি দেওয়ার চেষ্টা করতাম যে কোম্পানি পাঠাচ্ছে তাদের জন্য, তারপর থেকে হয়তো টাকা নিতাম, এরকম কিছু একটা। বাট দেন এগেইন আমি কিছু জানি না, এটা যারা করতেছে, মানে যারা করবে তারা বলতে পারবে একটা দেওয়ার পর আসলে কি চলে, বিকজ থিওরিটিক্যালি অনেক কিছুই বলা সম্ভব, আসলে কি হবে না হবে বলা খুব ডিফিকাল্ট ব্যাপার। এন্ড ফার্মে আপনার কি মনে হয়? হ্যাঁ, আই গেট ইট, ফান্ডিং ইম্পর্টেন্ট, অফকোর্স অনেক ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে অনেক মানুষ যে বিজনেস গুলো করে, ম্যাক্সিমাম কিন্তু লোকাল বিজনেস, আমি যতটুকু বুঝি, ইফ আই এম নট রং, ম্যাক্সিমাম লোকাল বিজনেস, এবং সেখানে ওই ফান্ডিং এর কনসেপ্টটা আসে না। দে আর মোর লাইক ইন্টারেস্টেড ইন রানিং দেয়ার বিজনেস, যে আচ্ছা আমার বাসার কাছে এই দোকানটা আছে, এটাই আমি চালাইতে থাকবো। তো ওরা এমন না যে ওরা ফান্ডিংটা নিয়ে তৈরি করে তারপর বেচার চিন্তা ভাবনা করতেছে, which is rare, বাট আমার মনে হয় আমাদের অনেক টাইম এন্ড এফোর্ট যাচ্ছে জাস্ট ফান্ডিং নিয়ে চিন্তা করতে করতে, which is a rare number of people যারা অ্যাকচুয়ালি ওই লেভেলে কোম্পানিগুলোকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু বিজনেস থাকে লাইফস্টাইল টাইপ বিজনেস, যারা অত ডিটেইল চিন্তা ভাবনায় যায় না, নর্মালি বিজনেস চলতেছে, বিজনেস থেকে প্রফিট জেনারেট হচ্ছে এবং তারপর ওভাবেই চলতেছে, তারপর সে মরে যাচ্ছে অথবা সে পাস করে দিচ্ছে বিজনেস। এই ধরনের বিজনেস যদি খুব বড় করতে যাও, সেই ক্ষেত্রে ভালো ট্যালেন্ট অ্যাট্রাক্ট করা কঠিন হয়ে যায়, বিকজ তোমার এমন যদি হয় তোমার বিজনেস, ধরো আমি একটা ব্যবসা চালাচ্ছি, ব্যবসার থেকে মাসে প্রফিট আসলো $20,000, পুরা $20,000 নিয়ে আমি আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিলাম, এবং এটা যদি আমি প্রতি মাসে করতে থাকি, তাহলে যেটা হবে, আমার যদি মানে বিজনেস যদি সেম লেভেলে থাকে, গ্রো না করে, তখন আস্তে আস্তে ভালো ট্যালেন্ট যারা ভালো ভালো কোম্পানির সাথে কাজ করতে চায়, তারা যখন দেখবে যে মালিক পক্ষ বা ওনার্সরা এরকম, তাদের ভিশনটা ওই রকম না, তারা জাস্ট একটা খারাপ না, কেউ যদি লাইফস্টাইল ব্র্যান্ড চালাতে চায় ভালো, আমার জন্য ভালো, আমি যদি এভাবেই চালাতে চাই চালাইলাম, বাট তখন ভালো ট্যালেন্ট অ্যাট্রাক্ট করাটা একটু কঠিন হয়ে যায়, বিকজ তখন মনে হয় যে ওই কোম্পানির সাথে কাজ করবে, এই কোম্পানিটা আর বড় হবে না, ওই লেভেলেই থাকবে, হয়তো ছোট হবে না বাট বড় হবে না, ওরকমও হয়তো আবার অনেকে পছন্দ করে। তো সব, অনেকে আছে যাদের অত অ্যাম্বিশন নাই, যারা চাই না আসলে অত কিছু করতে, নরমালি তারা জীবন কাটাবে, নরমালি তারা
আনন্দে ব্যবসাটা। থাকবে, রিল্যাক্স করবে। তো তাদের জন্য হয়তো ওই ধরনের ব্যবসা খারাপ না, ভালোই। ফার্ন ভাই, এরপরে আরো দুইটা জিনিস আমি কথা বলতে চাই। অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা জিনিসে আসবো, তার আগে গোল্ডের ব্যাপারটা একটু বলি আপনাকে, ঠিক আছে? হুম। সো আমার মনে হয়, ইটস জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, আমার মনে হয় গোল্ড অলংকার হিসেবে যত না ইউজফুল একটা টুল, তার চেয়ে অনেক বেশি একটা ইউজফুল টুল অ্যাজ এ ফাইন্যান্সিয়াল টুল। ওকে। সো আমি যেটা দেখতেছি যে কোথায় আপনার গোল্ড কিনতে পাওয়া যায়, বিকজ লাস্ট দিন আমাদের সঞ্চয়পত্র নিয়ে কথা হয়েছিল না, রাফায়েল বেজান আসছে সঞ্চয়পত্র, বাট আমি দেখলাম যে সঞ্চয়পত্র যদি এতই জোস হয়, বাংলাদেশে তো অনেক পপুলার করার কথা, বাট পরে আমি দেখলাম যে ইটস মোর অফ এ রিলিজিয়াস রিজন যে সঞ্চয়পত্র ইন্টারেস্ট থাকে, সো এই জন্য অনেকে সঞ্চয়পত্র কিনতে চাচ্ছে না, বিকজ সুদ দিচ্ছে। সো আই থট যে এরপরে আর কি বিকল্প থাকতে পারে। হ্যাঁ, মানুষ সেভ করবে, বাট সেভ করলেও আসলে ইনফ্লেশনের কারণে টাকাটা ক্ষয়ে যাচ্ছে। সো দ্য নেক্সট বেস্ট থিং যেটা আমি সোফার আমার মনে হচ্ছে বইপত্র পড়ে, সেটা হচ্ছে গোল্ড কিনে রাখা। সো হোয়াটস ইউর টেক অন দ্যাট? এবং আমি দেখলাম, আমি একটা ব্যাংকের সাথে কথা বললাম, তারপর আমি গোল্ডের প্রাইস দেখলাম আপনার, আমার আরেকটা জিনিস, সরি ভাই একটু র্যান্ট করতে হবে, ফর হেভেন্স সেক, আমরা কেন এখন কাঠা হিসাব করি, আমরা কেন এখন ক্যারেটে হিসাব করি? ওয়াই ক্যান্ট উই জাস্ট ক্যালকুলেট ইন গ্রাম, ইন মিটার্স, ইন কেজিস? গোল্ডের দাম 1 তোলা 11.446 গ্রাম, কেন গ্রাম ইউজ করলে কি হয়? সরি, যাই আপনার 1 কেজি সোনার দাম হচ্ছে প্রায় 5 লাখ টাকার মতো, সো ওটা একটা লিমিটও আছে। সো হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট গোল্ড, আপনি যদি টাকাটা বাঁচাতে চান, বাইং গোল্ড আর কি? এই গোল্ড ফাইনাইট রিসোর্স, আনলেস তুমি পৃথিবীর বাইরে থেকে অ্যাস্ট্রয়েড মাইন্টেন করে বের করতে পারো। গোল্ড এমনিতে তো ফাইনাইট রিসোর্স, এবং গোল্ড এই যে মনিটারি সিস্টেমের ব্যাকবোন হিসেবেও তো অনেকদিন ইউজ হয়েছে। সো গোল্ড মানুষ ভ্যালু করে, এটা ডিনাই করার কিছু নেই। গোল্ড জুয়েলারি হিসেবে কেনার রেট সম্ভবত কমতেছে 2012 থেকে। আমি বিটকয়েনের ভিডিওটা যখন বানাইছিলাম তখন আমি এই স্ট্যাটটা দেখছিলাম, কোথায় পড়ছিলাম আমার ঠিক মনে নেই, বাট 2012 থেকে মানুষ কম কিনছে গোল্ড। গোল্ড সাবকন্টিনেন্টের মানুষ বেশি কিনে অলংকার হিসেবে, বিদেশে মানুষ র গোল্ড কিনে, লাইক বারটার টাইপ গোল্ড কিনে ইনভেস্টমেন্ট হিসেবে। আমাদের ফাইন্যান্সিয়াল বইয়ের ফেমাস বই রবার্ট কিওসাকি, রিচ ড্যাড পুয়ার ড্যাড, উনি রবার্ট কিওসাকি গোল্ড কেনা সিলভার কেনা রেকমেন্ড করে সব জায়গায়। তো ওর মতে গোল্ড, সিলভার, বিটকয়েন এগুলো ভালো ইনভেস্টমেন্ট অ্যাকর্ডিং টু রবার্ট কিওসাকি। কারণ আমার কখনো মনে হয় না গোল্ড কিনি। আমি কখনো ইনভেস্টমেন্ট ইজ বেস্ট, বাট হ্যাঁ, এই জন্যই নেক্সট বেস্ট থিং হিসেবে না, আমার কখনো জানি না, আমি কখনো ভেবেই দেখিনি গোল্ড কেনা উচিত নাকি উচিত না। যদি গোল্ড কিনতামও আমি, তাহলে অবশ্যই আমি ওইভাবে গয়না স্টাইলে তো আর গোল্ড কিনতাম না। তুমি যেটা বলছো ওইটাই, পিওর গ্রামে বার হিসেবে। ইয়েস, নালে বেকিং এ একটা কস্ট চলে যায়, যেটা ওয়েস্ট হয়ে যায়। হ্যাঁ, এন্ড অলসো আমি গয়না দিয়ে করব কি? আমার ডিজাইনের তো দরকার নেই এত। আনলেস তুমি এটা কিন্তু একটা সুন্দর গয়না হইতে পারে, বাট যদি অনেক হেভি হয়ে যাবে, যদি তুমি 1 কেজির একটা গোল্ড পরে থাকো গলায়, জিনিসটা খুব একটা ভালো দেখাবে না। বাপ্পি ফারহান, এই এনায়েত, ওয়েলকাম, কি অবস্থা? আমার কারেন্ট চলে গেছিল ভাই, এখন আবার আসছে। আমি অবশ্য কিছুক্ষণ আগে জয়েন করছি, আপনাদের গোল্ড নিয়ে ডিসকাশন শুনতেছিলাম। অনেকে কমেন্ট করছে সাকিব আল হাসান স্বর্ণের ব্যবসা শুরু হ্যাঁ, করছে। উনার স্বর্ণের ব্যবসা আছে। ও আচ্ছা, আমি জানতাম না যে চিংড়ির একটা মনে হয় ব্যবসা আছে তার। হ্যাঁ, তার ওইটাই সাথে আমাকে বললো। আমি যখন ব্যাংকে যে কথা বললাম যে ভাই গোল্ড নেওয়ার লিমিট কি আছে, ওরা বললো যে সাকিব আল হাসানের সাথে কথা বলেন না, দোকান আছে বলে। না ভালো, ওই মানি হেস্ট আসতেছে তো, ওই ব্যাংক অফ স্পেন থেকে পুরা স্বর্ণ গুড়া টুরা করে নিয়ে যাইতেছে, ওটা তো এখনো শেষ আচ্ছা, হয়নি। হ্যাঁ, বাট দ্য কোয়েশ্চেন ডিড নট অরিজিনেট ফ্রম দ্যাট পয়েন্ট, বাই দ্য ওয়ে, ঠিক আছে? এখন আমি নেক্সট কোয়েশ্চেন এটা যাইতে চাই, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি এখনই ফার্স্ট করতেছি। সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম, অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম যে আমি বিভিন্ন টেক প্রোডাক্টস গুলো নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? বাট জিনিস হচ্ছে, আমি যদি একটা অ্যাফিলিয়েট লিংক দেই, আমার কোনো দোকানের কথা বলতে হচ্ছে, বাট আমি চাইছি কোনো একটা ই কমার্স সাইটের থ্রুতে দিব, যেটা বাইরের দেশে করে। ওরা অ্যামাজনে লিংক দেয়, কাস্টমার ক্লিক করে, যেখান থেকে বেস্ট প্রোডাক্টটা পায় তারা কিনে নেয়। সো আমি চাচ্ছি না যে কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক দোকানের হয়ে জিনিসটা প্রমোট করতে, বাট আমাদের দেশে এখনো ই কমার্স সাইট যদি আমি দেই, মনে করেন একটা পার্টনারশিপে গেলাম একটা ই কমার্স সাইটের সাথে, টেলকোর সাথে গেলেও কনভারসেশনে গালি খাবো, ই কমার্সের সাথে গেলেও গালি খাবো। সো আমার মনে হয় ইটস এ কনস্ট্যান্ট ট্রাবল। এনায়েতের মাইক এখনো ঠিকমতো কানেক্ট হয় নাই, আমি শিওর। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি এনায়েত, হেডফোনে সাউন্ড রেকর্ড হচ্ছে তোর। আমরা শুনতে পাচ্ছি, বাট মনে হয় তুমি মাইকের সেটিংস এখনো দাও নাই। এখন ঠিক আছে মনে হয়।
ওকে, হ্যাঁ, না আমাদের আছে তো অনেকগুলো অ্যাফিলিয়েট, আমি এখন নাম বলতে চাচ্ছি না, বাট অনেকগুলা টেকনোলজিক্যাল প্রোডাক্ট, মানে আমি মাইক কিনছি এরকম কোম্পানি আছে বাংলাদেশে যাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, অনেক বাংলাদেশি ইউটিউবাররাই তাদের প্রমোট করে, এরকম কয়েকটাকে আমি চিনি। না এইটা চাচ্ছি না ভাই, চাচ্ছি যে অ্যাফিলিয়েট লিংকের প্ল্যাটফর্ম থেকে ই কমার্স, যেখানে কাস্টমার চাইলে যে কোনো দোকান থেকে কিনতে পারে। আমি চাচ্ছি না একটা স্পেসিফিক দোকানের উপর সবকিছু ভরসা করে দিতে। আই ওয়ান্ট এ কম্পিটিশন, ওই লিংকে ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্টের ভ্যারাইটি থাকবে, অ্যামাজনে যেটা থাকে আর কি। ওটা তো আচ্ছা, শুধু বুঝতে অ্যামাজন পেরেছি। না, মানে আচ্ছা সাদমানের ইয়ারটা ঠিকই আছে আসলে, যে এখন যদি এরকম হয়, আমার যে ভয়টা সেটা হচ্ছে যদি অ্যাফিলিয়েট লিঙ্ক আমরা জেনারেলি কোন সময় দেই, এমনিতে যারা অ্যামাজনের লিঙ্কগুলো দেয় তারা কিন্তু হচ্ছে কাইন্ড অফ কি, মানে হচ্ছে ওরা একটা ক্যামেরা গিয়ার ইউজ করতেছে বা একটা মাইক্রোফোন ইউজ করতেছে, ওই মাইক্রোফোনটার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক ওরা দিয়ে দিতেছে, তাই না? কিন্তু বাংলাদেশে এখন হইলে যেটা হবে যে ওই মাইক্রোফোনটা আমি যেই দোকান থেকে কিনছি ওই দোকানের একটা কাস্টম লিঙ্ক বা ওই কোম্পানির একটা কাস্টম লিঙ্ক আমাকে দিয়ে দিবে, আমি দেন ওইটা দিব। সাদমা চাইতেছে এরকম হবে না, সাদমা চাইতেছে যে অ্যামাজনের মতন একটা কিছু থাকবে যেটার থেকে আসলে ইউনিভার্সালি যে কেউ যাবে। যেমন আমি যদি ইভেন এই মাইকটা অ্যামাজন থেকে নাও কিনি, তাও আমি অ্যামাজনের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারবো, কাইন্ড অফ এরকম না? হ্যাঁ, না বাট সাদমান যেটা চাইতেছে ওইটা হওয়ার চান্স বেশ কম, তার কারণ না আমাদের এটাকে সম্ভবত বলে মাল্টি ভেন্ডর সেলিং প্ল্যাটফর্ম, এগুলো আছে। দারাজ টাইপ কোম্পানি সম্ভবত এরকমই, অ্যামাজনে যেরকম বিভিন্ন ই-কমার্স সেলার সাইট, মানে হ্যাঁ, ওপেন হ্যাঁ ই-কমার্স সাইট। হ্যাঁ, তো দারাজ টাইপ কোম্পানি এরকমই, যেখানে বিভিন্ন সেলার যাচ্ছে, যে তাদের অ্যাকাউন্ট খুলতেছে এবং তারপরে দারাজ পুরো জিনিসটা হ্যান্ডেল করতেছে। আরো কয়েকটা আছে আমি শিওর এরকম মাল্টি ভেন্ডর ই কমার্স সাইট। সো করা পসিবল যদি তুমি করতে চাও, বাট আমি হইলে আমি একটা এমন একটা কোম্পানি, যে কোম্পানিকে আমি ট্রাস্ট করি, যে কোম্পানি থেকে আমি কিনছি, ওইটার লিঙ্ক সরাসরি দিতাম রাদার দেন একটা ওয়াইড লিঙ্ক, বিকজ তুমি তো তোমার কমিশন পাচ্ছ। বাট দেখেন এখানে প্রবলেমটা কিভাবে দেখি, হ্যাঁ একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য একটা কোম্পানি যদি রেকমেন্ড করে, তাহলে ইউ আর বিকামিং এ স্পোকস পারসন অর স্পন্সর ফর দ্যাট কোম্পানি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু ওই কোম্পানি থাকতে হবে, এন্ড ইউ হ্যাভ মেনি প্রোডাক্টস, কিন্তু আপনি অনেকগুলো প্রোডাক্ট, আপনি আপনার যখন ভিডিও বানাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট আসবে, সো প্রতিটা কোম্পানির জন্য আপনাকে আলাদা আলাদা বিজনেস ডিল তখন বানাইতে হবে। অ্যান্ড অনেক কোম্পানি কিন্তু বইলাই দেয় যে হচ্ছে যে আমাদের যে কম্পিটিটর যারা আছে ওদেরকে আপনি নিতে পারবেন না সাথে। সো হ্যাঁ সো এটা একটা প্রবলেম। আনফেয়ার টু দ্য কাস্টমার, যে ওরা চাইলে অন্য কোম্পানি থেকে কিনতে পারতো, বাট আপনি ওদেরকে একটা জায়গায় চোখ করে ফেলছেন। তুমি সবচেয়ে ভালো হয় তুমি রিসার্চ করবা, তারপর তুমি বলবা, সব রিসার্চ করে সবচেয়ে কম দাম প্লাস সবচেয়ে ভালো চান্স ডেলিভারি তাড়াতাড়ি দেওয়ার সব রিসার্চ করে তোমার যে কোম্পানি ভালো মনে হয়েছে তাদেরকে রিচ আউট করবা যে আপনাদের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেন, আপনাদের লিঙ্ক আমি বসাচ্ছি। এছাড়া আর কোনো অল্টারনেটিভ সলিউশন নাই। অ্যামাজন টাইপ কোম্পানি তো আর আমাদের কাছে নাই, অ্যামাজনও আসে নাই। সো এইরকম সলিউশন, অ্যাফিলিয়েট মার্কেটিং কনসেপ্টটাই বেশ নতুন। বাংলাদেশের ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা অ্যাফিলিয়েট মার্কেটিং অত করেও না, তারা বেশিরভাগ সময় ডিরেক্ট ওই যে ডিরেক্ট ব্র্যান্ড এসে রিচ আউট করে, তারপর ওইভাবে কানেকশন হয় এন্ড দেন তারপর প্রমোট করে। বেশিরভাগ কমার্সের তো আর অ্যাফিলিয়েট লিঙ্ক তোমার অটোমেটিক্যালি ট্র্যাক করার কোনো উপায়ই নাই। অনেক ই কমার্স সাইটে তুমি চাইলে করতে পারো, বাট বেশিরভাগ ওয়েবসাইট তাও করে না। তো এখনো আমরা বেশ ইনফ্যান্সি লেভেলে আছি এইসব নিয়ে। খুব খুব বেশি আমার মনে হয় এরকম একটা এটা আমি আগেও বলছি যে এরকম একটা সিচুয়েশন যদি থাকতো, যেখানে তুমি হেঁটে যাচ্ছ, মনে করো একজন মানুষ হাঁটতেছে, তার জামা তোমার অনেক পছন্দ হয়েছে, তো তুমি ওই জামাটার উপর ধরো একটা মোবাইল তোমার গুগল লেন্স দিয়ে বা কোনো না কোনো ভাবে বারকোড স্ক্যান করে তোমার জামাটা পছন্দ হইলো, তুমি ওই জামাটার ওই মানুষটাকে স্ক্যান করলা, দেখাইলো যে এই স্টোর থেকে ওই জামাটা কেনা সম্ভব, কিনলা, যে মানুষটা হেঁটে যাচ্ছে ও কমিশন পায় গেল, ও জানলো না যে কমিশন পাইছে, ও হাইটে যাচ্ছিল রাস্তা দিয়ে, ও বাসায় যায় টের পাবে বা ওর মোবাইলে একটা নোটিফিকেশন আসবে যে আমার জামা দেখে আজকে আরেকজন রাস্তায় জামা কিনছে, যে কারণে আমার একটা 7% কমিশন আসছে। মজা হবে এরকম তাইলে হইলে। তো ভাই ইনফ্লুয়েন্সাররা এখন আর মানে ইনস্টাগ্রামে ছবি টবি না দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করবে ভাই। এটাই না হয় না, রাস্তায় এটাই তুমি হতে হাঁটতেছো, পারে। হঠাৎ তোমার মনে হইলো যে এই জামাটা তো হ্যাঁ, সুন্দর, এই জুতাটা তো রাইট সুন্দর, রাইট। এরকম হইলে খুব তাইলে ভালো তাইলে হইতো। ভাই এটা একটা ভালো জিনিস, এটা হচ্ছে যে স্টারদের ডেমোক্রেটাইজেশন হবে, স্টাররা আরো বেশি বেশি পাবলিক বাসে চড়বে, কারণ পাবলিক বাসের মধ্যে চড়লে বেশি বেশি ছবি স্ক্যান করার পসিবিলিটি বাড়বে, তারা ছবি তুলতে খুব কমিশনও আগ্রহী বেশি হবে, পড়বে। অটোগ্রাফ রাইট দিতে খুব রাইট, ছবি আগ্রহী হবে। তুলতে বেশি আগ্রহী হবে আস্তে আস্তে। ভালো ভালো বুদ্ধি আসলে। আচ্ছা এখন আমি যদি আস্ক করি, এখন মনে করেন আমি দুজনকে কোয়েশ্চেন আস্ক করতেছি, ঠিক আছে? যে মনে করেন আপনাদের মাইকটা আপনারা যদি অ্যাকচুয়ালি প্রমোট করেন, মেনি পিপল উইল বাই, বিকজ সবারই মাইক কিন্তু জোস, অ্যাকচুয়ালি মানে আপনারা দুজনে খুব জোস। সো এখন জিনিস হচ্ছে, আপনি যদি আপনার মাইকটার অ্যাফিলিয়েট লিংক বাংলাদেশের কোনো ই কমার্স সাইটে দিতেন, কোনো কি অপশন পাইতেন, মানে কাউকে কি দিতেন আপনি ট্রাস্ট করে, নোইং দ্য পিপল জানবে যে আপনি ই কমার্স সাইটে প্রমোট করতেছেন মাইকটা কেনার জন্য? আমি আমি মনে হয় হ্যাঁ, সরি আমি এনায়েত বলেন।
আমি হচ্ছে যে মানে চিন্তা ভাবনা করতাম সত্যি কথা বলতে, আর আমার এত পড়ে নাই যে এখন আমার মাইককে একটা অ্যাফিলিয়েট লিংক দিতে হবে। মানে অত এরকম অবস্থা আসে নাই। না, the বা answer is yes খুব or যে no. যে তোর মাথায় কি কোনো একটা ব্র্যান্ড আছে যার সাথে তুই অ্যাকচুয়ালি কাজটা করতে? দ্যাট ইজ না দ্য না এই কোয়েশ্চেন। মুহূর্তে নাই 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 নাই। ফান ভাইয়া? আমার মাথায় আছে এরকম একটা কোম্পানি যাদের সাথে আমি, যাদেরকে আমি মানে তাদের ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করে আমি আমার ইউটিউবের নিচে বসাইতে পারবো, ফেসবুকে বসাইতে পারবো। যখন আপনারা দেখবেন আমি আমার গিয়ারের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া শুরু করছি, তখন বুঝবেন আমার আর্থিক অবস্থা বেশ খারাপ। আমার আমার এবং তখন ওই লিঙ্কগুলো ব্যবহার করে আপনারা এই প্রোডাক্টগুলো কিনবেন। আমি এখন নিউ ইয়ারের 2000 ইউজ করছি। আপনারা যদি আমার ওয়েবসাইটে যান তাহলে আপনারা অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন আমি যেসব প্রোডাক্ট ইউজ করি সেগুলো। আমার ওয়েবসাইটে অলরেডি একটা সেকশন আছে প্রোডাক্টস আই ইউজ বা রিসোর্সেস আই ইউজ, এরকম ওখানে সব অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া। ওটা কি আমি যা use অ্যামাজনের করি। ওইটা? হ্যাঁ, এটা এটা কি এটা অ্যামাজন? এটা অ্যামাজন থেকে কেনা, হ্যাঁ। মানে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কি অ্যাপেলের অ্যামাজন? লিঙ্কটা কি অ্যামাজনে সব হয়নি? না না না, আমি তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি। ধরো পেওনিয়ার ইউজ করতেছি ফর এক্সাম্পল, সো আচ্ছা পেওনিয়ারের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। আমার রেফারেন্সে কেউ কিনলে আমাকে $25 দেয় যখন ওই অ্যাকাউন্টে $1000 হিট করে। নেম চিপের আছে। সো বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি, বেশিরভাগেরই অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। যাদের পাবলিকলি নাই বলে তাদেরকেও যদি তুমি রিচ আউট করো, বিকজ সবাই কাস্টমার চায়, এবং তোমার হাতে যদি ভালো কাস্টমার জেনারেট করার অপশন থাকে সবাই তোমাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে। স্পেশালি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মরা তো দিবেই। দেশি প্ল্যাটফর্মরা একটু হেজিটেট করতে পারে, বিকজ দেশি প্ল্যাটফর্মরা অনেক সময় ভাবে চলে। অনেক দেখবা কোম্পানি থাকে যারা বেশ ভাবে, তাদের কাস্টমার আছে হয়তো 20টা, বাট ভাব সেই এই করবো না ওই করবো না। হ্যাঁ, এটা আমিও ফিল করি অনেক ক্ষেত্রেই। So, এটা হয় তার কারণ বেশিরভাগ দেশি কোম্পানি, ঠিক কোম্পানি বেশিরভাগ বলাটা ঠিক না, বাট আমি আমার এক্সপিরিয়েন্সে যা দেখি, স্পেশালি এফ কমার্সের দুনিয়া আমি যা দেখি, বেশিরভাগ কোম্পানি প্রপার কোম্পানির মতো চলে না। ধরো এটা জাস্ট সাইড ইনকাম হিসাবে চলতেছে, বেচলে বেচলাম, না বেচলে না বেচলাম, মানে ওটার উপর রুটি রুজি অত ডিপেন্ড করে না বেশিরভাগ মানুষের। ওই যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় শাড়ি বেচতেছি বা এনায়েতকে দই পাঠাচ্ছি, পাঠাইতে পারলেও যা, না পাইলেও কিংবা তেমন শর্মা পাঠাচ্ছি, হ্যাঁ কিংবা পকেট দই পাঠাচ্ছি, কিংবা ক্রেস পাঠাচ্ছি, কিংবা চকলেট কেক পাঠাচ্ছি। The list can go on. সাবাস সাবাস, মুখস্থ আছে পুরো। তো এই কি কোম্পানিগুলো পরিমাণে মার্কেটিং করছিস তুই আমাদের উপর, ঠিক আছে না? কি পরিমাণ। আমার বন্ধু বান্ধব, সব বন্ধু বান্ধব। এই কোম্পানিগুলো বেশিরভাগ সময় অত প্রফেশনালি হ্যান্ডেল না, এবং তাতে দোষের কিছু নেই। বেশিরভাগ সময় বাচ্চা কাচ্চারা বা আমাদের থেকে অনেক ছোট মানুষজন এসব কোম্পানি চালাচ্ছে, তো সামনে হয়তো তারা প্রফেশনাল হবে, আরো প্রফেশনালি হ্যান্ডেল করবে। বাট এখন যেহেতু অনেক ছোট, সো এখন তারা অত, আমি যখন পেটেক্সের সিরিজ নিয়ে কাজকর্ম শুরু করছি 2012-13 সালে, আমাকে যদি কেউ এসে বলতো, একটা ইনফ্লুয়েন্সার এসে যদি বলতো যে আমি আপনার প্রোডাক্ট প্রমোট করব, একটা যে উইন উইন সিচুয়েশন থাকতে পারে ওইটা বোঝার ক্যাপাবিলিটি আমার তখন ছিল না। আমার তখন মনে হইতো যে আমার কাছ থেকে মনে হয় কিছু নিয়ে যাচ্ছে, এবং এই কারণে আমি রাজি হইতাম, এই চান্স বেশ কম ছিল ওই সময়। সো দোষের কিছু দেখি না আমি এখানে। সাদমানের ইন্টারনেট বেশ ভালোই সমস্যা করতেছে, আমি একমাত্র যার ইন্টারনেট ভালো এছাড়া। এবং আমার তো ভাই ইন্টারনেট ভালো ভাই, আমার তো কারেন্টই চলে গেছিল। না, এখন এনায়েতের ইন্টারনেটও বেশ ভালো, বাট সাদমানের ইন্টারনেট আয়ারল্যান্ডের একটা ব্র্যান্ডিং হয়ে গেল, মানে ভালো ইন্টারনেট চান, আয়ারল্যান্ডের চান। এই অনেক মানুষ কমেন্ট ভাই, করতেছে আজকে সাদমান ভাইয়ের নেট খারাপ। কমেন্ট এগুলো কে ফোকাস করতেছে? এটা কারো দিকে আসে। এইটা পারান ভাই, পারান আমি ভাই, আমি অনেক Direct কমেন্ট দিয়ে। আমি পারান অনেক ভাই কমেন্ট ইয়েতে দেখলাম যে কমেন্টে। আমি অনেক কমেন্ট দেখছি যে সাদমানের নেট খারাপ, এবং এটা আমি নিজেও কি বলে প্রত্যক্ষ করতেছি, যে যেমন সাদমান প্লার হয়ে আসতেছে, পিক্সেলেটেড ব্যাপার না। অনেক মানুষ কমেন্ট করতে থাকে ভাই, কমেন্ট দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়। আপনারা কি কমেন্ট দেখতেছেন? আমি অত অত মনোযোগ দিয়ে দেখতেছি না, স্পেশালি স্প্যাম তো দেখতেছি না। মাঝে মধ্যে ভালো ভালো কিছু কমেন্ট দেখতেছি যেগুলা বেশ আচ্ছা ভালো আচ্ছা, যাক লাগতেছে। ভালো ভালো। আপনারা কমেন্ট ভাই, করতে থাকেন, এনায়েত পরে ভিডিও শেষ হওয়ার পরে সবার কমেন্টে সবাই সবাই রিপ্লাই দিব না ভাই। আমার মাইক কি ঠিক মতন এখন শোনা যায় নাকি? এখন সব একদম ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, যাক ভালো ভালো। আপনারা কি ইয়ার ডিসকাশনটা করে ফেলছেন, ফ্রেন্ডশিপের ডিসকাশনটা? না আমরা করি না না। না, ওটা তোর জন্য রাখছি, তোর জন্য আমরা এটা পই পই করে ওই করে রাখা হয়েছে। ও আবার ওই সময় যে কোশ্চেনটা ছিল যে মানে সুখন ভাইয়ের এখান থেকে যে আলোচনাটা সূত্রপাত হয়েছে যে ফ্রেন্ডশিপ আসলে আনকন্ডিশনাল হওয়া উচিত কি উচিত না, এই ব্যাপারটা নিয়ে যে আমি খুবই অবাক হয়েছি। পরবর্তীতে সুখন ভাইয়ের ইয়াটার মানে ডিসকাশনটা চলে গেছে এইদিকে যে ক্ষমা করে দেওয়া তো উচিত। যদি মানে জিনিসটা ছিল এরকম যে সুখন ভাই বলছে যদি আমার ফ্রেন্ড কোনো আমার সাথে ঝামেলা করে বা কিছু করে তাহলে পই পই করে হিসাব রাখতে হবে, অ্যান্ড কিপ ইউর এনিমিস ক্লোজার। যে আমার সাথে যে খারাপ কিছু করছে তাকে আরো বেশি করে চিনা রাখতে হবে যাতে ওর থেকে পরে সাবধান থাকা যায়। সো আমার ডিসকাশনটা এই জায়গায় করা মানে মনে হইতেছে যে করা যায় যে আপনাদের লাইফে যখন কোনো ফ্রেন্ডশিপে গেছেন, ফ্রেন্ডশিপ তো কয়েক ধরনের হয়। সাপোজ আমাদের স্কুল কিংবা কলেজের ফ্রেন্ডশিপ গুলো যেরকম ছিল,
নিশ্চয়ই ভার্সিটির ফ্রেন্ডশিপ সেরকম হয় নাই। সো ফ্রেন্ডশিপের এই যে একটা ক্লাসিফিকেশন হয়েছে আমাদের লাইফে, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফের মধ্যে কোন কোন ফ্রেন্ডশিপ আপনি মনে করেন যে যেগুলো আনকন্ডিশনাল ছিল একেবারে? দুইজনের কাছেই আমার প্রশ্ন থাকবে আসলে। হুম ফার্স্টে ফার্ন ভাই বলুক। আমার মনে হয় জেনারেলি আমার ফ্রেন্ডশিপ বিষয়ে অভিজ্ঞতা বেশ খারাপ, বাট জেনারেলি স্পিকিং স্কুল লাইফের বা তোমার ছোট বয়সের ফ্রেন্ডশিপ আনকন্ডিশনাল হওয়ার স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি অনেক বেশি। যখন থেকে তুমি দুনিয়া বুঝতে শিখবা তখন থেকে বলা যায় না, অনেকের কলেজ পর্যন্ত ইউনিভার্সিটিতেও যে ভালো ফ্রেন্ড হলেও হইতে পারে, চান্স খুব কম। স্কুল বেশিরভাগ মানুষের অ্যান্সার হবে যে তাদের স্কুল লাইফে যে বন্ধু বান্ধব ছিল সেগুলা আনকন্ডিশনাল বন্ধু বান্ধব, তাদের সাথে সে ওরকম কোনো কিছু ভেবে ফ্রেন্ডশিপ করে নাই, জাস্ট হয়ে গেছে এন্ড দেন কন্টিনিউড হয়েছে। বেশিরভাগ মানুষ আমার ধারণা জিনিসটা পুরো পিরামিডের মতন না ভাই, মানে উল্টা পিরামিড আর কি, যত বড় হয় সাইজ তত হচ্ছে যে মানে দুইটা বিপরীত ধর্মী পিরামিডের মতন ফ্রেন্ডশিপের ঘনত্ব কমতে থাকে। আপনাদের মানে এখন আপনার ব্যস্তানুপাতিক সম্পর্ক না ভাই, আপনার কোন এরকম কয়জন ফ্রেন্ড আছে যারা ধরেন স্কুল থেকে আপনি চিনেন এন্ড এখনো আপনারা কথাবার্তা বলেন? খুব বেশি নাই। আমার স্কুলে বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহের কারণে আবার স্কুলের বেশিরভাগ বন্ধুর সাথে এখন আর তেমন কোনো ভালো সম্পর্ক নাই, কথাবার্তা খুব একটা হয় না। সো খুব কম, আই উড সে লাইক 5-10 জন ম্যাক্সিমাম। ওয়াও ওয়াও, দ্যাটস আ লট, এরকম দ্যাটস আ হ্যাঁ, লট, এইটা অনেক বেশি আসলে। হ্যাঁ, খুব বেশি না। আমার পরে কলেজে আসলে স্কুলের বেশিরভাগ মানুষের সাথে আমি উঠছি। সো ইউনিভার্সিটিতে যে নতুন কিছু বন্ধু বান্ধব হয়েছে দেন তারপর ট্রিনিটিতে এসে হয়েছে, বাট ইউনিভার্সিটিতে সবচেয়ে কম হয়েছে। নর্থ সাউথে আমার তেমন কোনো স্ট্রং ফ্রেন্ড হয়নি। যদি আমার নর্থ সাউথের কোনো বন্ধু শুনে থাকেন তাহলে ট্রিনিটির কথা শুনবেন, আছে সমস্যা নেই। বাট পরবর্তীতে যার হয় না, স্কুল কলেজে বেশি হয়েছিল। জি, আমি আরেকটা কথা বলে রাখি, তারপর সাদমান বলবে। সুখন ভাইয়ের যে সমস্যাটা আমার মনে হয়, সুখন ভাই একটা জিনিসকে নিয়ে ডিফেন্ড করতে করতে ওই জিনিসটাকে আরো খারাপ করে ফেলে। যখন তুমি পই পই নিয়ে যখন ইয়ে শুরু হইলো, মিম, খারাপ কিছু হয় না। উনি ভিডিওটা আমি দেখছি, ভিডিওটা খারাপ কিছু বলে নাই উনি, ভালোই মনে হয়েছে, বেশ এনার্জেটিক মনে হয়েছে, অডিয়েন্সও খুব মজা পেয়েছে মনে হয়েছে, মোটিভেটেড হয়েছে মনে হয়েছে। তারপর যখন এটা নিয়ে ট্রল শুরু হইলো তখন উনি যেভাবে ওই ট্রল থেকে মানে এই ট্রলটা ওনার গায়ে লাগতেছে না এটা বোঝানোর জন্য উনি যে ধরনের কার্যকলাপ করছে, সেই কার্যকলাপগুলো দেখলে উল্টা মনে হয় যে এটা ওনাকে অনেক এফেক্ট করতেছে। যদি এই ধরনের কার্যকলাপ উনি একটু কম করতো তখন আমার মনে হতো যে না, আসলে হয়তো এটা ওনাকে সেরকম এফেক্ট করে নাই। এই ট্রলের এগেইনস্টে মানে উনি হাসি মুখেই করছে, মজা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, দেখানোর জন্য যে তেমন এফেক্ট করে নাই, বাট আমার মনে হয়েছে যে বেশ ভালোই এফেক্ট করছে, যে কারণে ওরকম রেসপন্সেস আসছে। এইটাতে ভাই আপনার কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত ভাই, আপনার বিপক্ষে যে কোনো পাত্তাই নাই, ধুর কোনো পাত্তা নাই, একেবারে চুপচাপ, ফেসবুকে কোনো খবর নাই, মেসেঞ্জারে কোনো খবর নাই, খালি একবার একজনের একটা পোস্ট অ্যাপ্রুভ করে যা ঝামেলা মানে সাদমান আমাকে প্রতি মাসে একবার করে বলে এই কথাটা। আমি এটা রিমো ভাই, আমি মানে জিনিসটা না ব্রেইনের একটা ডিসকাশন ছিল, যাই হোক পয়েন্টে যাই। সাদমান, আচ্ছা আমি বলি, ফার্স্ট জিনিস হচ্ছে যে আমার এখন বলতে গেলে 5 জন ফ্রেন্ড আছে যাদের সাথে সলিড, মানে অনেকদিন পরে কথা বললেও ইটস লাইক একদম ফ্রেশ। সো এমন না যে ডেইলি কথা বলতে হয়, বাট কথা বললে ভালো লাগে এই টাইপের। এন্ড দিস পিপল আর ভেরি রেয়ার, সো টেক ভেরি গুড কেয়ার অফ দিস পিপল, কারণ ফ্রেন্ড নতুন নতুন করে আর আসবে না লাইফে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ইউনিভার্সিটি এবং কলেজে ভালো ফ্রেন্ড হয়, কিন্তু আপনি যখন জবে ঢুকবেন they are your colleagues and competitors, কিন্তু আপনার কিন্তু নেক্সট প্রমোশনের জন্য সবাই কিন্তু প্রমোশনটা পাবে না, সেটা কম্পিটিশন কিন্তু ইনেটলি চলে আসে। সো আপনি যে ইউনিভার্সিটি কিংবা কলেজে কিংবা যে কোনো জায়গায় ইনস্টিটিউশনে যখন একটা ফ্রেন্ডশিপ করতে পারবেন, যত নিরীহভাবে করতে পারবেন, ওটা হয়তো বা জবে অত ইজিলি পাবে না, যতই ফ্যামিলি বলুক না কেন, মানে একটা জিনিস থাকে ওটার মধ্যে। আর একটা জিনিস হচ্ছে হিসাব রাখার বিষয়। এই জিনিসটা কখনো ওইভাবে আসে না, আমি চিন্তা করি না আসলে, মানে ওই ভিডিওটা দেখার আগে কোনো চিন্তা করি না যে হিসাব রাখতে হবে। বাট ওয়ান থিং আই এগ্রি, যে ওই যে বললো না ভাইয়া যে শত্রুদেরকে চিনে রাখেন, কাছে রাখেন, স্টাফ কাছে রাখার কথা বলতেছি না, বাট অ্যাটলিস্ট একটা জিনিস রাখবেন যে কোন গ্রুপের সাথে কোন গ্রুপের ঝামেলা কিংবা কোন গ্রুপের সাথে কোন গ্রুপের ভালো সম্পর্ক, কারণ এই জিনিসগুলো মানুষ খেয়াল করে। একটা গ্রুপকে হয়তো বা কেউ পছন্দ করে না, বাট ওরা আপনার ফ্রেন্ড, এখন ওই গ্রুপের প্রশংসা আপনি আরেকজনের কাছে করলেন, ওরা অটোমেটিক আপনাকে শত্রু ধরে নেবে। সো মানুষের মধ্যে একটা বিল্ট ইন একটা চিন্তা ধারণা আছে, দ্য ফ্রেন্ড অফ মাই এনিমি ইজ অলসো মাই এনিমি। সো আপনি কিছু মানুষকে প্রশংসা করতে যাও, কিছু মানুষের শত্রু হয়ে যেতে পারে নাকি। সো ওই জিনিসটা জাস্ট একটু চেকে রাখেন, আপনি না বুঝে কিছু মানুষের জাস্ট ক্রস ফায়ারে চলে আসতে পারেন উইদাউট ইউ ইভেন নোয়িং ইট। যেরকম আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করব,
যে কিছু জিনিস খুবই নিরীহ, বাট সামটাইমস ইউ গেট টার্গেটেড ফর দ্যাট। ফর এক্সাম্পল মনে করেন আরো 20 বছর পর হঠাৎ করে আমরা শুরু করলাম একটা ফেসবুকে ইভেন্ট শুরু করলাম যে এনআই চৌধুরীকে আমরা পরিকল্পনা মন্ত্রী বানাবো। সো ভেরি গুড, আমরা বেশ ভালো মতো প্রমোট করতেছি, আমি ফারান ভাইয়া প্রমোট করতেছি, হ্যাঁ এনআই চালাই যে আমরা আসি তোর সাথে বিদেশ থেকে। সো আমরা অনেক প্রমোট করলাম, সো মনে হবে যে অনেক হেলদি একটা প্রমোশন, বাট জিনিস হচ্ছে ওই পোস্টের জন্য আরো অনেকজন মানুষ অনেক বছর ধরে কিন্তু অনেক কিছু করতেছে। সো আপনি যখনই এনআইএর পারমিশন ছাড়া, এনআইএর পরিকল্পনা ছাড়া তাকে প্রমোট করতেছেন, ও কিন্তু অটোমেটিক ওর কম্পিটিটরদের কাছে শত্রু হয়ে গেল, হি বিকামস এ ভিজিবল টার্গেট। সো এগুলো একটু সিরিয়াস জিনিস যখন আপনি আর একটু ইনডেপথে যাবেন, বাট স্কুল কলেজে আমার মনে হয় না এত জিনিস চিন্তা করা লাগবে। হ্যাঁ, না দরকার নাই স্কুল কলেজে চিন্তা ভাবনা, কারণ এই পুরো ব্যাপারটা নিয়ে ফ্রেন্ডশিপ বেশিরভাগ সময় অর্গানিকলি হয়। এত চিন্তা ভাবনা করে যদি হইতে হয় দেন ওইটা নেটওয়ার্কিং এ চলে যায়, ফ্রেন্ডশিপের মধ্যে আর হয়তো থাকবে না। আমি এখানে দুইটা স্টোরি শেয়ার করতে চাই একটু, এটা হয়তো একটু মানে কন্ট্রোভার্সি তৈরি করতে পারে যে না জিনিসটা আমরা তো লাস্ট পর্যন্ত এখানেই গেছি যে কন্ডিশনাল ফ্রেন্ডশিপ আসলে যত টার্সিয়ারি লেভেলে আমি যাব তত আমার ফ্রেন্ডশিপ আস্তে আস্তে কন্ডিশনাল হইতে থাকবে, রাইট? যত আমার প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে থাকবো আমরা, ততই হচ্ছে যে ফ্রেন্ডশিপটা আনকন্ডিশনাল থাকার প্রবাবিলিটি বেশি। যাই হোক, এখন আমি দুইটা স্টোরি শেয়ার করি, এই দুইটা স্টোরি থেকে আমরা মোরালি কিছু জাজমেন্ট পাইতে পারি। একটা স্টোরি হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ও হচ্ছে, আমি জানি না এই স্টোরিটা এর আগে কখনো বলছি কিনা কোনো পডকাস্টের মধ্যে, যে ও এরকম ছিল যে ওর 2 পর্যন্ত, সেকেন্ড ইয়ার পর্যন্ত রেজাল্ট খুব একটা বেশি ভালো ছিল না। তার কারণ এটা ছিল যে ও ক্লাসের পড়া যেটা আছে, ধরেন আমাদের এই সময়ে যে ধরেন কোন একটা ম্যাথটা গত বছর আসছিল, এই বছর আসার একটা পসিবিলিটি আছে ওই টাইপের। তো ও ওইটা কি করতো, প্রথমে নিজে বুঝতো, অ্যান্ড দেন অন্য ফ্রেন্ড আরো কয়েকজন, একটা গ্রুপ, অনেক গ্রুপ ছিল, মানে অনেক টাইপের গ্রুপ আছে। ধরেন ইউনিভার্সিটি কিন্তু গ্রুপগুলা জেনারেলি প্রথম দিকে ফার্স্ট ইয়ারে প্রায় 10-12 জন, 20-30 জনের গ্রুপ থাকে। আস্তে আস্তে কিন্তু এগুলো মাইক্রো হইতে থাকে, আস্তে আস্তে দেখা যায় যে 2-3 জন একসাথে সব সময় চলে। তো ও দেখা যেত কি এরকম মাইক্রো গ্রুপগুলাকে পড়াইতেছে, এক গ্রুপ আসে ওরা বুঝায়, আবার আসে আবার বুঝায়, এরকম করে 2 বছর কাইন্ড অফ ওই টাইপের পড়াইছে, মানে জাস্ট পড়াইছে বলতে মানে আনকন্ডিশনাল, এমন না যে তারা ওকে টাকা দিতেছে, এরকম না। তো ওর রেজাল্ট খারাপ হয়েছে বলতে সিজিপিএ প্রায় 3 আমি আচ্ছা থাকে এগুলো নিয়ে কথা বললাম, মানে খারাপ হয়েছে, ওর কম্পারিজনে খারাপ ছিল। তো এরপরে ও হঠাৎ করে হচ্ছে সেকেন্ড ইয়ারের পরে এই ইয়াটা বন্ধ করে দিছে যে আমি আর আমার নিজের টাইম দিয়ে হচ্ছে কেন এত সময় দিতেছে। পিএল কিন্তু হচ্ছে প্রিপারেটরি লিভ, যেটা পরীক্ষার আগে 3 সপ্তাহ বা 2 সপ্তাহের মতন দেয়, ওই সময়টাতে ও এই কাজ করতো, মানে নিজে পড়তো, পড়ে আবার ইয়ে করতো। এটা অনেকে মনে করে যে এটা হয়তো পড়া বুঝাইতেছে, ওর নিজেরও লাভ হচ্ছে, বাট আলটিমেটলি সময় নষ্ট হইতোই। পরে যখন সেকেন্ড ইয়ারের পরে ওইটা ছাইরা দিছে, তখন ওর সিজিপিএ প্রায় 0.3 না 4 বাড়ছিল, 0.3 or 4 এরকম বাড়ছিল। অ্যান্ড এটা আমি বলতেছি ওর সিজিপিএ পুরাতনে 3.6 এর উপরে ছিল, এতটুকু বলে দিলাম, সরি 3.5 এর উপরে ছিল বলে দিলাম। তো 3.5 এর উপরে ছিল, ওর 0.3 বা 4 সিজিপিএ বাড়ছে জাস্ট এইটা বন্ধ করার কারণে। সো এইখান থেকে আমরা একটা জাজমেন্টে আসতে পারি যে বা একটা ডিসিশন আসতে পারি যে আসলে যখন আমি আনকন্ডিশনাল ফ্রেন্ডশিপ কথাটা বলতে যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কাছে জিনিসটাকে আনকন্ডিশনাল বানাইতে যেটা নিজের জন্য ডেট্রিমেন্টাল হয়ে যায়, ওইরকম যখন করতেছি, তখন কিন্তু আসলে যে ওর ক্ষতি হইতেছে এটা কিন্তু এখানে ভিজিবল, পুরো একদম স্ট্যাটিস্টিক্যালি ভিজিবল, যে 0.3 বা 4 তার সিজিপিএ বাড়ছে জাস্ট এটা বন্ধ করার কারণে। তো আরেকটা জিনিস হচ্ছে এরকম, আমি আমার নিজের লাইফ থেকেই বলি, সাপোজ এটা আমি জানি না এখন বলা উচিত হইতেছে কিনা, আমাদের একটা টিচার ফাইটিং বলা একটা, যে সাপোজ আপনি যখন 4th ইয়ারে যাবেন তখন মানে টিচার হইতে গেলে কোনো একটা ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট যাই বলেন, সো ওইখানে একটা ফাইট হয় যত উপরে যারা আছে সিজিপিএ এর মধ্যে। সো ওইখানে আপনি যদি ফাইটের মধ্যে হাইরা যান, একটুর জন্য আপনি হয়তো বাদ পড়ে যেতে পারেন। সো ওইটার জন্য সবাই একদম লাস্ট 2 ইয়ার খুব প্রেসারে থাকে, খুবই প্রেসারে থাকে। আমার 3rd 4th ইয়ার এরকমই গেছে। ওই সময় একটা ঘটনা হয়েছিল, আমার একজন ফ্রেন্ড আমার কাছে আসছিল, অ্যান্ড কোনো একটা বলছিল যে কোনো একটা সার্টেন নোট আমার কাছে ছিল যে কোশ্চেনের সলভ, এইটা ওকে আমি দিতে পারবো কিনা। আমি খুব ভদ্রভাবে ওকে না করছি, অ্যান্ড ও একজন টিচার ফাইটার ছিল, অ্যান্ড আমি এরপরে যে ওকে আবার সরিও বলছি পরে যে না করছি, অ্যান্ড কেন দিতে পারবো না এটাও বলছি, একদম ভদ্রভাবে মানে ফ্র্যাঙ্কলি বলছি যে দোস্ত দেখ, তোর তো আমার মধ্যে হচ্ছে যে এরকম হচ্ছে গ্যাপ আছে, সো এইটা হইলে আমার এটা হইতে পারে, অ্যান্ড পরবর্তীতে যদি আমি কোনো কারণে চান্স না পাই
দেন এটা আমার কাছে রিগ্রেট থাকবে যে আমার কারণে আমি মানে আমার নিজের সুযোগটা হারাইছি। আমি এটা নিজের করছি, মানে পুরোপুরি ফ্র্যাঙ্কলি বলতেছি, লাইভ পডকাস্টের মধ্যে বলতেছি, এরকম করছি। অ্যান্ড আমি পরে যে হচ্ছে ওর কাছে সরিও বলছি। অ্যান্ড সরি মানে হচ্ছে যে এই সেন্সে না যে আমি এটার জন্য খুব মর্মাহত বা এই টাইপের না, আমি রিজনটা বুঝায় বলছি। অ্যান্ড সে একটু রাগ করছে প্রথমে, সত্যি কথা বলতে রাগ করছে। রাগ করার পরে তুই এরকম কেন করলে এরকম ভাবে বলছে। অ্যান্ড পরে মানে পরে আমাদের এখন একদম সবকিছু ভালো ঠিকঠাক, কোনো সমস্যা নেই। সো এই এটা অবশ্যই একটা, মানে আপনি যদি সাদা চোখে দেখেন বাইরে থেকে, এই একটা খুবই ঘৃণ্য অ্যাক্ট যে আপনি আপনার কম্পিটিটর হইলে কি হয়েছে, আপনার তো একজন ফ্রেন্ড, আপনি তাকে কেন হেল্প করবেন না। বাট জিনিসটা আসলে উল্টা দিক থেকেই চিন্তা করা হয় যখন আপনি রিয়াল প্লে গ্রাউন্ডে থাকেন। সো এই জিনিসগুলো অনেক ব্রুটাল শোনাইতে পারে, বাট জিনিসগুলো রিয়াল লাইফে আসলে অনেক কিছু চেঞ্জ হয়। আমরা অবশ্যই যদি কেউ নিজে এখন স্যাক্রিফাইস কইরা সবকিছু বিলা টিলা দেয়, তাইলে আমরা তাকে গ্লোরিফাই করবই যে সে খুব ভালো কিছু করছে। কিন্তু এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, আমার যেটা মনে হয়। আমি অনেকক্ষণ টাইম নিয়ে নিয়েছি, সরি। আমি জানি না এনায়েত এটা এখনই কি কেঁদে হবে দিত। আজকে। এনায়েত হ্যাঁ। একটু অনেক কষ্ট করে কান্না থামাইছে। এটা খুবই ইমোশনাল একটা স্টোরি। হ্যাঁ, এটা সত্যি বেশিরভাগ আরুষি ওই একদম এন্ড পয়েন্টে যে স্যাক্রিফাইস করাটা না করাটা আসলে দোষের কিছু না। এবং স্পেশালি যখন অত সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া হয় যে কেন করা হচ্ছে না, তখন আমার মনে হয় না ওখানে সমস্যার কিছু আছে। বেশিরভাগ মানুষেরই তাই করা উচিত, কারণ অ্যাম্বিশন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট নিজের জন্য প্লাস আশপাশের জগতের জন্য। আমার এখন আপনাদের দুজনের জন্য প্রশ্ন, আপনারা কি কখনো এরকম কোনো আপনার কলিগদেরকে, আমি বলবো না ফ্রেন্ড অথবা ফ্রেন্ডদেরকে হইতে পারে, কম্পিটিশনের আন্ডারে আসার পরে আপনারা কি কখনো করছেন কিনা, মানে কি বলবো, ডিচ বলবো না, মানে হচ্ছে কাইন্ড অফ কম্পিটিটর হিসেবে তাকে ওই ফেভারটা দেন নাই যেটা একজন ফ্রেন্ড হিসেবে দেওয়ার কথা ছিল, এরকম কিছু? আমি শিওর দিছি এরকম হইছে, বাট এক্সাক্ট কাহিনী বাট আমি মোটামুটি শিওর এরকম হয়েছে। যেহেতু আমি একটু কম্পিটিটিভ নেচারের মানুষ বলে আমার মনে হয় অন্য কেউ আগায় গেলে আমার বেশ খারাপ লাগে, যত কাছেরই হোক। এবং আমি চেষ্টা করি যে নট লাইক তার নামাবো কেমনে, বাট আমি চেষ্টা করি যে কিভাবে আগায় যাওয়া যায়। সো সেই ক্ষেত্রে ওই আগায় যাইতে গেলে যে বেনিফিট গুলো নেওয়া দরকার সেগুলো আমি অবশ্যই নিজে ফার্স্ট নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়। সো আমি শিওর আমার সাথে হয়েছে। এক্সাক্ট কাহিনী বলা সম্ভব না যে কখন হয়েছে বা না হয়েছে, বাট আমি শিওর হয়েছে। সাদমান আটকাই গেছে নাকি? না, আছে আছে। না আমি আছি, হ্যালো আছি। শুনতেছি। আচ্ছা, এনআইতের একটা পয়েন্টের সাথে আমি এগ্রি করি, আর একটা পয়েন্টের সাথে আমি ডিসএগ্রি করি। বাট তার আগে একটা ভালো একটা কমেন্ট করছে একজন, যে নেটওয়ার্কের বাইরে টেলফিল্মটা ফ্রেন্ডশিপ নিয়ে ছিল, ওইখান থেকে তারপর সুখন ভাইয়ার ভিডিওটা ভাইরাল হয়। সো ইজ দ্য ইফেক্ট, দ্য ডমিনো ইফেক্ট, যে শুরু হয়েছে নেটওয়ার্কের বাইরে থেকে আর শেষ হয়েছে এটা নিয়ে। ওটাতে যাবো, বাট এখন আসি হচ্ছে ফ্রেন্ডশিপের জিনিসের সাথে। ফার্স্টে আমি যেটা ডিসএগ্রি করি সেটা হচ্ছে, মানে কাউন্টার একটা এক্সাম্পল আছে আমার। এনআইট ফার্স্টে বলি না যে একজন পড়াইতো আগে স্টুডেন্টদেরকে, ফ্রেন্ডদেরকে, সিজিপি খারাপ ছিল, তারপর পড়ানো ছেড়ে দিয়েছে, তারপর সিজিপি বেড়ে গেছে। ইন মাই লাইফ দি এক্সাক্ট অপোজিট হ্যাপেন। আমি প্রথম 2 ইয়ারে কখনো পড়াই নেই, লাইভে যাইনি। দেন আই স্টার্টেড মেকিং কন্টেন্টস, এবং আমি প্রতিটা ক্লাসের আগে যদি কিছু দিত কিংবা পরীক্ষার আগে আমি লাইভে যেতাম। এর পরের 2 বছরে আমার সিজিপি অ্যাকচুয়ালি পরে বাড়ছে। সো জিনিস হচ্ছে আমার জন্য এটা বেনিফিশিয়াল ছিল, কারণ আমি হয়তো ওই এফোর্টটা দিচ্ছিলাম না। আই থট যে এটা অহমিকা ছিল যে আরে বিবিআর কতই বা টাফ একটা ডিগ্রি হইতে পারে, সো আমি ছেড়ে দিচ্ছিলাম। বাট লাইভে আসার কারণে আই ইউজ টু স্টাডি হার্ডার, এবং এটার কারণে আমার সিজিপি বাড়ছে। and that is one of the best things that I did in my university life. So এটা হচ্ছে কাউন্টার একটা এক্সাম্পল যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আমার লাভ হয়েছে। বাট এনআই যে সেকেন্ড পার্টটা বলছে, আমি এটা কোনোভাবে আমি পলিটিক্যালি কারেক্টলি বলতে পারবো না, বাট যেটা বলছে ওটা 100% সঠিক। ইজ জাস্ট আমাকে এটা কখনো করতে হয়নি। এটা দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আমার কম্পিটিশন ছিল না, সিজিপি এর ক্ষেত্রে আমার টিচার হওয়ার টার্গেট ছিল না, এনআইতে ছিল। সো অফকোর্স আমার ক্ষেত্রে এটা জিরো সাম গেম ছিল না, অন্য আরেকজন ফার্স্ট হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কারণ আমার এখানে কোনো কিছু হারানোর নাই। সেকেন্ড জিনিস চাকরির ক্ষেত্র, আমার ফ্রেন্ডরা যদি অ্যাপ্লাই করে পায় আমার কিছু খারাপ লাগে না, কারণ আমি চাকরি এমনি করতাম না, অন্য করতাম না। বাট আমার যদি অ্যাকচুয়ালি এটা ম্যাটার করতো যে আমি যদি ফ্রেন্ডকে চান্স দিয়ে দেই এবং ও যদি চাকরিটা পেয়ে যায় তাহলে আমার লস হবে, মেবি আমি ওটাই করতাম। মেবি আমি ওকে আগে দিতাম না, মেবি আমি একটা ফেয়ার ফাইট নিতাম। সো অনেক সময় আই গেস বলা ইজি যে হ্যাঁ ছাড় দাও এন্ড স্টাফ, বাট রিয়েল লাইফে ইট হ্যাপেন্স।
এবং এই জিনিসটা অনেক সময় হয়, এবং ফারহানটা খুব একটা ভালো জিনিস বলছে যে কেউ যখন আগায় যায়, এমন না যে আমি চাই যে ও খারাপ করুক, বাট আমি চাই যে ওর সাথে যেন আমিও আগায় যাই। মেবি ফারহান ভাই এটাই বলার চেষ্টা করছেন, মেবি আমি একটু খারাপ ভাবে বলছি অর সামথিং। এই জিনিসটা আমি এনায়েতকে শেষ দিন বলতেছিলাম যে এনআই যখন 100 কে রিচ করছে, আমি বলতেছিলাম যে এনআই, ডোন্ট টেক মি অ্যাজ এ কম্পিটিটর, আই এম রিয়েলি হ্যাপি যে তুই 100 কে রিচ করছিস এন্ড ইউ আর গেটিং অল দ্য এক্সপোজার। ইটস জাস্ট আই এম ফিলিং জেলাস বিকজ অনেকদিন ধরে আই মিস দিস থিং, দিস হ্যাঁ সেলিব্রেশন। হ্যাঁ আমার মনে আছে, রাইট রাইট রাইট। So I want you to succeed. But জিনিস হচ্ছে হ্যাঁ there are some emotions that work in your mind that you can't control রাইট আসলে। রাইট And একটা জিনিস মানুষ এক্স্যাক্টলি। ভুলে যায় ভাই, সেটা হচ্ছে ফ্রেন্ডরা ভালো করলে, আপনার ফ্রেন্ড যদি ভালো পজিশনে থাকে, ইটস ইওর অ্যাডভান্টেজ। আমার একটা ফ্রেন্ড যদি বিসিএস ক্যারিয়ার হয়ে যদি প্রফেশনে যায়, আমার অ্যাডভান্টেজ, আমি ওর কাছে অনেক হেল্প নিতে পারবো। আমার একটা ফ্রেন্ড যদি ভালো ই-কমার্স সাইডে যায়, আমি ওর কাছে হেল্প নিতে পারবো। সো ফ্রেন্ডরা ভালো করলে ইটস ইওর অ্যাডভান্টেজ। আমি কেন জানি বুঝি না, মানুষ ওই সাইডটা দেখতে পারে না। আপনি লাইফ আরেকটু আগায় যাবেন, দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনার ফ্রেন্ড থাকার কারণে আপনি অনেক অ্যাডভান্টেজ পাচ্ছেন, বাট ওটা আগে ইউনিভার্সিটি থাকেন, স্কুল কলেজে থাকার সময় মানুষ এই জিনিসটা বুঝতে পারে না। হ্যাঁ, আমি কিন্তু মানে ইউনিভার্সিটিতে থাকাকালীন মানে থাকার পরে মানে যখন চাকরিতে ঢুকছে তখনই বুঝতে পারতেছি যে আমার অনেক ফ্রেন্ড এমন এমন জায়গায় আছে যাদের জন্য আমি অনেক বেনিফিটেড হইতে পারি, কিন্তু কোনো জায়গা থেকে ডেটা আনতে গেলে বা আনতে গেলে। এইটা আসলে একটা জেনারেলাইজ, বাট আমি আমার যে স্টুডেন্টটা শেয়ার করছি সেটা কিন্তু মানে সাদমান যেটা শুরুতেই বললি যে এইটা আসলে যখন একটা দ্বন্দ্ব তৈরি হয়, এক্স্যাক্টলি যখন একটা দ্বন্দ্ব তৈরি হয় ঠিক ওই মুহূর্তে কোন পক্ষে আপনি যাবেন এইটা ডিসাইড করা কিন্তু এর জন্য খুব ভালো একটা লাইন আছে, ইটস নাথিং পার্সোনাল, ইটস নাথিং পার্সোনাল। আমি তোমার এগেইনস্টে মারামারি করতেছি না, ইটস জাস্ট উই হ্যাপেন টু ফাইট ফর দ্য সেম থিং। এটাই তোমার এগেইনস্টে। আমরা জানি না আজকে আমরা এটা পাবলিকলি কথা বলছি দেখে পাবলিকের কাছে এটা কোনোদিনই ভালো লাগবে না, বাট যারা যারা শুনতেছেন আমি আশা করি তাদের লাইফে কোনো না কোনো একটা ভ্যালু অ্যাড হবে অ্যাটলিস্ট, কারণ আমরা এখন মবের বিরুদ্ধে কথা বলতেছি, আমরা মবকে সার্ভ করি না। আমরা মবকে সার্ভ করার জন্য কথা বলতেছি না, আমরা আমাদের নিজেদের মনের ভিতরে যা আছে তা বলতেছি। ফারহান ভাই অনেকক্ষণ ধরে চুপ আছে। এটা এই মব বিষয়ক কথাবার্তা এনায়েত কি বলতেছে আমি জানি না, এটা এখানে আমার কোনো সে নাই। আমি শুধু এটাই বলতে চাচ্ছি, আমি ভাবতেছিলাম যে অন্য কিছু ডিফারেন্ট ব্যাপার। বাট হ্যাঁ, আমি একমত। এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই নিজের স্বার্থ আগে দেখে, এবং নিজের স্বার্থ আগে দেখাটা দোষের কিছু না, অ্যাজ লং অ্যাজ জিনিসটা আপনি হেলদি ওয়েতে করতেছেন। এখন এবং যদি আপনার অন্য আরেকটা ক্লোজ ফ্রেন্ডের এগেইনস্ট নিজের স্বার্থ দেখতে হয়, সেই ক্ষেত্রে যদি আপনি তার সাথে আলাপ করে নেন বা আপনি আপনার গ্রাউন্ড এক্সপ্লেইন করেন যেভাবে এনায়েত বলল, সেই ক্ষেত্রে অবশ্যই পুরো ব্যাপারটা আরো সহজ হয়ে আসে। না হলে হয়তো আপনার ফ্রেন্ডশিপ লস হয়ে যাওয়ার চান্স আছে। বোথ আর ফাইন আমার ওয়ার্ল্ডে। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইউ ডু ইউ, আপনার নিজের জীবনে আগাইতে হইলে যা করতে হবে তা না করাটা ইজ আ ক্রাইম। সো আপনার অবশ্যই করা উচিত। এই হলো আমার মতামত। সাদমান বলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যা কি? এই তো গুড গুড গুড, এটা আমরা টপিক থেকে বের হইছি। আমরা বেশ মজার একটা জিনিস পাইছিলাম, আমরা কোথায় যেন একটা স্ট্যাট পাইছিলাম, রাইট ভাই, যে গত 8 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 500 কোটি টাকা ইনকাম করছে। সো আমাদের মেইন ডিসকোর্সটা, আমি হাইপোথিসিস বলতেছি, আমরা কোনো কনক্লুশন দিচ্ছি না, কিন্তু প্লিজ ডোন্ট জাম্প ইনটু কনক্লুশনস। আই এম জাস্ট হেটিং দিস, যে আমরা কনটেক্সট দিতেছি, মানুষ নিজের নিজের কনক্লুশন টানতেছে আমাদের অন বিহাফ। কেমন জানি জিনিসটা। সো হাইপোথিসিসটা হচ্ছে যে আমরা ক্রিকেট নিয়ে যতটা না লাফাই, যে ক্রিকেট বাংলাদেশকে চিনাচ্ছে, সেই অনুপাতে ক্রিকেটে ওই লেভেলে লাভ আমাদের হচ্ছে না। দিস দ্য হাইপোথিসিস। এটা আমাদের কনক্লুশন না, কিংবা এটা আমরা ডিটেস্ট করতেছি না, দিস ইজ হাইপোথিসিস। সেটা আমরা কিভাবে টেস্ট করলাম, আমরা দেখলাম যে একটা ডেটা আসতো যে গত 8 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় 500 কোটি টাকা ইনকাম করছে। এখন বাংলাদেশে ক্রিকেট নিয়ে আমরা যে পরিমাণে মিডিয়া কভারেজ নিছি, যে পরিমাণে আমরা লাফালাফি করছি, যে পরিমাণে অ্যাটেনশন দিচ্ছি, ওই পরিমাণে অ্যাটেনশন আমরা গার্মেন্টসে দেই নাই। বাট গার্মেন্টস ওই ক্রিকেট বোর্ডে 500 কোটির চেয়ে বহুত গুণ, কয়েকশো গুণ বেশি কামাইছে। তো দেশের প্রেক্ষাপটে when it comes to earning, গার্মেন্টস অনেক বেশি বাংলাদেশের রেভিনিউটা আনতেছে, বাট ক্রিকেটে এত এক্সপোজার দিয়ে আমরা ওই পরিমাণে আনতে পারছি না। দিস ইজ আ ফ্লড কম্প্যারিজন। বাট জিনিস হচ্ছে, যদি আমরা কোনো জিনিসটাকে এতই মার্কেট করি এবং এখানে যদি প্রফিট না আসে, মেবি আমাদের মার্কেটিংটা খুব একটা ভালো হচ্ছে না, ইনএফিশিয়েন্ট মার্কেটিং কিংবা ওয়েস্ট অফ রিসোর্স। আচ্ছা, এইখানে কিন্তু এইটা একটা কোশ্চেন আসতে পারে যে এক্সপোজার বলতে আসলে আমরা কি কি টাইপের এক্সপোজার বুঝাইতেছি। সাপোজ আরএমজি সেক্টরের এক্সপোজার আর ক্রিকেট সেক্টরের এক্সপোজার, দুইটার মধ্যে ডিফারেন্স অবশ্যই থাকবে। সাপোজ কিভাবে বুঝাবো, আমরা এক্সপোজার দিয়ে এখানে কিন্তু জাজ করতেছি যে সাকিব আল হাসান আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, কিংবা ক্রিকেটের মধ্যে হচ্ছে ক্রিকেটে অনেক প্রচুর স্পন্সরশিপ আসে, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক ডিসকাশন হয়, অ্যান্ড ব্যক্তিকেন্দ্রিক ডিসকাশন অনেক হয়। এই টাইপের এক্সপোজার কিন্তু ক্রিকেট পায়, বাট আরএনজি সেক্টরে কিন্তু এই টাইপের এক্সপোজার থাকবে না। বাট আমার মনে হয় এক্সপোজারের টাইপটা ক্লিয়ার করা দরকার আর কি।
হ্যাঁ এক্সপোজার টাইপটা যেরকম 10টা যদি নিউজ হয়, মনে করি প্রতিদিন আমাদের 10টা নিউজ স্লট আছে, ঠিক আছে, এর মধ্যে 9টা যাবে হচ্ছে ক্রিকেটের প্রতি, আর একটা যাবে হয়তো বা গার্মেন্টস এর প্রতি। বাট গার্মেন্টস এর মানুষ লার্জ অ্যামাউন্ট অফ পিপল, অ্যান্ড ওরা কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ বেশি প্রফিট আনতেছে। সো ইম্পর্টেন্সের দিক থেকে যারা গার্মেন্টস এ কাজ করতেছে তারা দেশকে আরো অনেক বেশি দিচ্ছে, বাট ওই অনুপাতে তারা এক্সপোজার পাচ্ছে না তাদের লাইফ নিয়ে, এটাই আর কি। হ্যাঁ বাট সো এখানে অনেকগুলো ঝামেলা আছে। হ্যাঁ, অনেকগুলো ঝামেলা আছে। ফার্স্ট ঝামেলা হইলো একটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট ক্রিকেট, আর আরেকটা হইলো একটা হোল ইন্ডাস্ট্রি। তো দুইটাই আসলে ইন্ডাস্ট্রি না। যদি তুমি ইন্ডাস্ট্রি বলতে চাও তাহলে আমাদের আবার স্পোর্টস ইন জেনারেল, যদিও স্পোর্টস জেনারেল পুরো ইন্ডাস্ট্রি ধরলেও সাদমানের হাইপোথিসিস মোটামুটি একই থাকে, তেমন কোনো চেঞ্জ আসে না, যেহেতু ক্রিকেট সবচেয়ে বড়। সো ক্রিকেট মেজরিটি এমনিও নিয়ে নিচ্ছে। বাট ওইখানে একটা ডিফারেন্সিয়েশন চলেই আসে যে একটা সিঙ্গেল স্পোর্ট আর একটা পুরোপুরি ইন্ডাস্ট্রি। সেকেন্ড পয়েন্ট হলো ওই যে নিউজ না হওয়ার কারণটা হইলো সাদমান যে কথাগুলো বললো ডেটাগুলা পুরোপুরি সাদমান যা বলছে তাই। ক্রিকেটের রেভিনিউ 51 মিলিয়ন আর গার্মেন্টস শিল্পের 39 বিলিয়ন। সো কোনো মানে কম্পারিজন না। 1 মিলিয়ন মানে 1 মিলিয়ন সেকেন্ড মানে মনে হয় 8 দিন, আর 1 বিলিয়ন সেকেন্ড মানে মনে হয় 31 বছর, এরকম কি জানি একটা ব্যাপার। সো কোনো মানে হিসাবের কোনো কম্পারিজন হয় না। বাট ওই তো দিন শেষে যেটাই গ্ল্যামার বেশি ওইটা মানুষ বেশি দেখবে, এবং যেটার যে জিনিসটা কিভাবে এক্সপ্লেন করা যায়, এটা ন্যাশনালিজম ফিলটা যেইভাবে স্পোর্টের ক্ষেত্রে আসে, স্পেশালি ক্রিকেট টাইপ জিনিসপত্রের ক্ষেত্রে, ওইভাবে গার্মেন্টস এর ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে আসে না। আমি ঠিক জানি না জিনিসটা কিভাবে এক্সপ্লেন করা উচিত, বাট জিনিসটা এরকমই থাকবে। কখনো এর মানে এইটা না যে যদি তুমি পলিসি লেভেলে চিন্তা করো, কখনো কেউ বলবে না যে গার্মেন্টস শিল্পর থেকে ক্রিকেট বেশি ইম্পর্টেন্ট, কখনো কেউ বলবে না। বাট যখন তুমি ইমোশনাল লেভেলে চিন্তা করো, ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে, ইনক্লুডিং যারা গার্মেন্টসে চাকরি করে তাদের ক্ষেত্রে, তারা সবাই ক্রিকেটকে অনেক বেশি প্রায়োরিটি দিবে রাদার দেন কোন গার্মেন্টস বন্ধ হয়ে গেল ভার্সেস কোন গার্মেন্টস বন্ধ হইল না। রিসেন্টলি কিন্তু ভাই একটা হয়েছিল এটা নিয়ে যে বাংলাদেশ আরএমজি সেক্টরে চায়নার পরে সেকেন্ডে ছিল, এখন ভিয়েতনাম আইসা পড়ছে। তো 2020 এক্সপোর্ট অনুযায়ী ভিয়েতনাম এখন সেকেন্ডে, বাংলাদেশ মনে হয় $1 মিলিয়ন কম এক্সপোর্ট করছে, থার্ডে আছে এখন বাংলাদেশ। $1 মিলিয়ন কিছু না, ওটা এনআইএস কভার করে ফেলে জিডিপিতে। $1 মিলিয়ন তেমন। বাট হ্যাঁ, ওই আর আরএমজি তে খারাপ করা সবসময় খারাপ না যদি তোমার অন্যান্য সেক্টর গুলো ইমপ্রুভ করতে থাকে। আরএমজি একটা বেশ কি বলে ওইটাকে সুন্দর করে যদি আমি বোঝাইতে চাই, আরএমজি সেক্টরটা খুব কোন ওয়ার্ডটা আমি খুঁজতেছি বলার জন্য, খুব একটা এমন আমি বলবো, আমি এক্সপ্লেইন করবো। তার আগে আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে এই কম্প্যারিজন, এই হাইপোথিসিস যে আমরা ক্রিকেট বোর্ডের সাথে কেন গার্মেন্টস এর এই কম্প্যারিজন, এই ফ্লড কম্প্যারিজনটা কেন করতেছি, এটা মানে হচ্ছে আই ওয়াজ ট্রাইং টু প্রুভ যে যে জিনিসটা ইম্পর্টেন্ট ওই ইম্পর্টেন্সের উপর কভারেজের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসকে যে কভারেজ দেবে এমন না, আনইম্পর্টেন্ট জিনিস কিংবা লেস ইম্পর্টেন্ট জিনিস হয়তোবা কভারেজ পাবে, যেখানে ইম্পর্টেন্ট জিনিস গায়েব হয়ে যাবে। সো নিউজের কভারেজ দেওয়া নিউজের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে না। দ্যাট ওয়াজ দ্য মেইন হাইপোথিসিস, বাট ওটা পরের বিষয়। এর ফান্ডে যেটা বলার চেষ্টা করছে ওটা যদি আমি ভদ্র ভাষায় বলি, সেটা হচ্ছে যে গার্মেন্টস ইফ ইউর কম্পিটিং বেসড অন যে কে বেশি এক্সপ্লয়েটেড হইলো, there is nothing to be proud of if you're the most exploited person. খুবই সুন্দর করে বলছে সাদমান। সো বেসিক্যালি আপনার কাজের দাম সবচেয়ে কম, এটা কোনো গর্ব করার মতো বিষয় না। এবং যখন আপনার কোর কম্পিটেন্সি এইটাই যে আমি সবচেয়ে কম দামে দিতে পারবো আপনাকে, ওইটা খুব একটা ভালো ইন্ডিকেশন না। আমাদের ক্ষেত্রে আনফরচুনেটলি বলাটা ঠিক না, অনেক 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 মানুষ গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, বাট যত তাড়াতাড়ি আমরা এইটার থেকে মুভ করে আরো উপরের লেভেলের জিনিসপত্রে যেতে পারি তত আমাদের দেশের জন্য ভালো হবে। বাট এটা অনেক সময় লাগবে। সাদমান কিন্তু এই আলোচনাটা শুরু হয়েছিল, সাদমান তোর মনে আছে কিনা, মানে আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতটা মনে হয় আমাদের অনেক বড়, আসলে অতটা বড় কিনা ডিসকাশনটা কিন্তু ওইখান থেকে আসছিল। আমি একদম স্ট্যাট অনুযায়ী যদি বলি, বাংলাদেশের ক্রিকেট বোর্ড হচ্ছে 51 মিলিয়ন ওয়ার্থ টোটাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড। আমি জানি না এটা কেন আছে, মানে 55 মিলিয়ন কিভাবে আছে আমি জানি না। 4 মিলিয়ন কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে বিটিএস এর মতন একটা ব্যান্ড লাগবে ভাই, যারা সাউথ কোরিয়ার ইকোনমির পুরো জিডিপির কত পার্সেন্ট জানি ওরাই করে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হচ্ছে 295 মিলিয়ন
ওদের ওয়ার্থ, বাংলাদেশের 51। আচ্ছা ভালো কথা, ইন্ডিয়ার পরে সেকেন্ডে যে আছে ক্রিকেট সাউথ আফ্রিকা, ওরা 79 মিলিয়ন আর ইন্ডিয়া 295 মিলিয়ন। ভাই ওদের মানে ইয়াটা কি অনেক আগে আছে, অনেক আগে। এটা পার ক্যাপিটা, এটা অবশ্য পার ক্যাপিটা হিসাব করা উচিত, তাহলে বেটার ক্যালকুলেশন হ্যাঁ, আসবে, হ্যাঁ। বিকজ অ্যাবসলিউট নাম্বার অফ কোর্স বেশি আসবে। রাইট রাইট। ওদের মানুষ বেশি, সো বাট তাও পাকিস্তান কিন্তু আগে যাওয়াটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটু কি ডেরোগেটরি আমার কাছে মনে হয়। মানে নাজমুল বাংলাদেশের at হাসান least- পাপনকে চিকিৎসকরা বলছে ক্রিকেট নিয়ে হ্যাঁ, বেশি হ্যাঁ, না ক্রিকেট থেকে ভাবতে, দূরে থাকতে। কারণ এটা ওনার হার্টের জন্য খুব একটা ভালো না। হুম। এই কারণে আমি এটা রিসেন্টলি নিউজে দেখলাম যে ওনাকে বলছে ক্রিকেট যদি অ্যাভয়েড করা যায় তাহলে ভালো। ভালো কথা বলছো। হ্যাঁ, আসলে ভালো কথা বলছে, ক্রিকেট হার্টের জন্য ভালো না। ক্রিকেট এটা আমি এই আগের পডকাস্টে বা তার আগের পডকাস্টে, নিয়নের পরের পডকাস্টে আমি বলছিলাম যে ক্রিকেট একসময় অনেক ভালো লাগতো, বাট এখন ক্রিকেট অত ফলো করা হয় না। ক্রিকেট একটা যাই না, যে এখন শুধু বড় বিগ ইভেন্ট ক্রিকেট ম্যাচ ফলো করা হয়, এছাড়া এখন আর ক্রিকেট ফলো করা হয় না। সো বেশিরভাগ মানুষ আস্তে আস্তে তাই করতেছে, আমার মনে হয় বিগ ইভেন্ট ছাড়া ক্রিকেট ফলো করতেছে না। ইউ ডোন্ট ওয়ান্ট টু অফেন্ড পিপল ভাই, অনুভূতিতে আঘাত দিবেন না। ক্রিকেট খেলা অত দেখা হয় না, এটা এই বিষয়ে এটা বলার পর যদি আপনাদের অনুভূতিতে আঘাত লাগে তাহলে সমস্যা আছে অনুভূতির। আমি বাংলাদেশের খেলা অবশ্য সবগুলাই দেখি, অন্য দেশের খেলা আগে দেখা হইতো, এখন কম হয়। তবে হ্যাঁ, আমার আগে দেখা হয়েছে। তবে ক্রিকেট তো ইটসেলফ আসলে আগাইতেছে না, সত্যি কথা। ওই যে 3টা ক্রিকেট বোর্ডের জন্য মানে এই যে ইয়া হয়েছে যে তার অলিম্পিকের মধ্যেও কবে আসবে আল্লাহ জানে, 2028 অলিম্পিকের কথাবার্তা চলতেছে। সো আসলে ক্রিকেটের যে গ্রোথটা দরকার ছিল, যে ওয়ার্ল্ডে গ্লোবালাইজ হওয়া, গ্লোবালাইজেশন তো ক্রিকেটের আমি তো আপাতত দেখতেছি না। এখন এটার জন্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নাকি অনেকাংশে দায়ী, এটা অনেকে বলে, কারণ $295 মিলিয়ন মানে ওরা পাইতেছে। এন্ড যদি এটা ডাইভার্সিফাইড হয়ে যায় আস্তে আস্তে, তাইলে ওদের এখানে কোনো যাবে না, আমি জানি না। এখন চায়নাকে ক্রিকেট খেলাইতে হবে, চায়নাতে কিন্তু বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুল যিনি আছে, উনি কিন্তু চায়না ক্রিকেট টিমকে কোচিং করাইতো একটা সময়, আমি যতদূর জানি। এখনো করাই কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এন্ড ওইখানে উনি বলছে যে ওইখানে ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে যত সুযোগ সুবিধা ওটা বাংলাদেশের থেকে অনেক ভালো উনি বলছিল। বাট চাইনিজরা আর কি ক্রিকেটে খুব একটা বেশি আগ্রহী না কোনো একটা কারণে। ক্রিকেট গ্লোবালাইজড স্পোর্টস হবে এই সম্ভাবনা বেশ কম। ক্রিকেট তুমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, ইমোশন বাদ দিয়ে, যদি বাংলাদেশ ক্রিকেট না খেলতো আমরা কখনো ক্রিকেট দেখতাম না। ক্রিকেট অ্যাজ আ স্পোর্ট অত ফান স্পোর্ট না আসলে দেখার জন্য, যেই কারণে মানুষ লাইক অনেক স্কিলের ব্যাপার থাকতে পারে, যে কারণে আমরা চেস খেলা টিভিতে দেখি না। যত ভালোই হয়, এখন চেস খেলা পৃথিবীর সবচেয়ে পুরান খেলাগুলোর একটা, অনেক স্কিল দরকার হয়, এগুলো সব সত্য কথা। কিন্তু চেস যখন টিভিতে হয় তখন কিন্তু আমরা কেউ বসে দাবা খেলা দেখি না। ক্রিকেট অনেকটা ওইরকমই ব্যাপারটা, অনেক লাইক আমাদের অনেক ইমোশন জড়িত দেখে আমরা ভালো করতেছি দেখে আমাদের মনে হয় যে দেখা উচিত, বাট অনেক এত রুলস এত রেগুলেশনস ক্রিকেট খেলা, এত স্পেশালি এত বড় ক্রিকেট খেলাটা, যে মানুষ ক্রিকেট খেলা কখনো গ্লোবাল স্পোর্ট হবে বলে আমার মনে হয় না। ফুটবল পারফেক্ট ভাই, পারফেক্ট সব দিক থেকে, 1.5 ঘন্টার মধ্যে বলেন, রেগুলেশন বলেন, জাস্ট একটা গোল দিতে হয়, শেষ। আরো আছে ভাই। কালকে কেউ খেলা দেখছো মেসির? না, আমি খবর শুনছি খুব ভালো, খুব একটা ভালো কিছু খেলা নেই। যদিও প্রথম আলো হেডলাইন করছে মেসি আসলেন, দেখলেন, জয় করলেন। মেসি বলে টাচ করছে 5 বার বা 6 বার, তেমন আহামরি কিছু করে নাই। একবার ফাউলড হয়েছে, লাস্টের 20-25 মিনিট খেলছে। মেসিকে কালকে দেখে আমার মনে হয়েছে যে ক্যাপ্টেন আমেরিকা ছিল, মনে আছে যে ক্যাপ্টেন আমেরিকা যখন, আমি ইতিহাস বলতেছি আপনারা যারা শুনতেছেন, ক্যাপ্টেন আমেরিকা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ করে, তারপরে অনেক সময় ক্যাপ্টেন আমেরিকাকে একটা শো পিস হিসেবে ব্যবহার করতে আমেরিকান সরকার বিভিন্ন স্কুলে পাঠাইতো, যে ওই স্কুলে যায় বাচ্চাদের সাথে ছবি তুলবে, ক্যাপ্টেন আমেরিকার নামে মিউজিয়াম হয়, বাকি বার্নসের নামে মিউজিয়াম হয়, আলাদা বেসিক্যালি ও মজা করতো। তখন তো যুদ্ধ হচ্ছিল না। তো মেসির অবস্থাটা এখন ওইরকম মনে হচ্ছে আমার। মেসিকে যত না খেলা দিয়া ইমপ্রেস করার চেষ্টা করবে, তার থেকে কোন গোলকিপারের বাচ্চার সাথেও ছবি তুললো। এই যে টিমটার সাথে গতকালকে খেললো ফ্রান্সের, ওই টিমটার নর্মাল টিকিট বিক্রি হয় প্রতি ম্যাচ 3000 পিস, মেসি খেলার কারণে বিক্রি হয়েছে 21000 টিকিট। সো ওই ধরনের বেনিফিট। মেসি এখন একটা ক্যাপ্টেন আমেরিকা রোল প্লে করতেছে, বাট ওই যে রিয়েল ওয়ার্ল্ডের যুদ্ধে মেসির ভূমিকা এখন বেশ কম। জাস্ট কুইক থটস মেসির ব্যাপারে। আমরা এক্সপেক্ট করি যে আরো বাড়বে আস্তে আস্তে, মানে শুরুতে আইসেই আসলে ট্রান্সফারের পরে এত ইয়ে করা আসলে পসিবল হয় না। এই ট্রান্সফার উইন্ডোতে যে একদম ইয়ে ছিল, পুরো ম্যান ইউতে গেল রোনালদো, মেসি আসলে একই উইন্ডোর মধ্যে, মানে এটা তো পুরো অসাধারণ একটা জিনিস। রোনালদোর মুভটা খুব ইন্টারেস্টিং হয়েছে, এত ঘুরে শেষ পর্যন্ত আবার ম্যান ইউতে ফেরত আসা বেশ ইমোশনাল। আমি শিওর যারা ম্যান ইউ সাপোর্টার
ম্যানিউর স্টক প্রাইসও বাড়ছে 6% না 7%, যেহেতু ম্যানিউ একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি। বিসিবিও চাইলে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হইতে পারে, কারণ বিসিবিও একটা প্রাইভেট কোম্পানি যতদূর আমি জানি। সো ম্যানিউর শেয়ারের দাম বাড়ছে এবং রোনালদোর মুভটা বেশ ইন্টারেস্টিং ছিল। এমবাপেও রিয়াল মাদ্রিদে চলে যাবে বলে শোনা যাচ্ছে, দেখা যাক, গেলে খারাপ হয় না। এমবাপেকে আমার খুব একটা ভালো লাগে না, কেমন জানি। যাক, ক্রিকেট নিয়ে স্পোর্ট এখানে নিয়ে না কথা বলতে যাই আসলো। হ্যাঁ বলো। স্পোর্টে দুইটা খুবই জোস কমেন্ট করছে। একটা হচ্ছে নাফিস সাদিকিন কমেন্ট করছে, well, cricket itself is a dead game already. The only reason we have love for cricket is because we had colonial period in the Indian subcontinent. ওকে, বাঙালির কি ক্রিকেট খেলতো আসলে? কলোনিয়াল পিরিয়ড মুক্তিযুদ্ধের সময় ছিল, কয়েকজন মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদও হয়েছেন, এটা আমার আচ্ছা মনে পড়ে। বা এটা কি বাঙালি মানে গ্রাম বাংলার মানুষ কি ওরা আসার আগে খেলতো? মানে এইটা গ্রাম বাংলায় আসার আগে এই যে এটাও আরেকটা ব্যাপার, ক্রিকেট খেলতে এত ইকুইপমেন্ট লাগে যে তোমার স্ট্যাম্প, ব্যাট, বল। গ্রাম বাংলায় ক্রিকেটের থেকে ফুটবল পপুলার হওয়াটা অনেক অনেক সহজ। আমরা যখন ক্লাস 5 এ ছিলাম তখন হচ্ছে যে একটা শুধু বল নিতাম, গাছ হইতেছে স্ট্যাম্প, আর কোন একটা কার্ড পড়ে থাকলে আশেপাশে ওইটা ব্যাট, সো এটা দিয়ে খেলা শুরু। এবং ওইসব না থাকলে বল থাকলে জাস্ট ফুটবল। যে আমরা একটা কমেন্ট আসছে ভালো, টেনিস বল থাকলে। সেটা হচ্ছে আসাদুদ্দিন তানভীর বলছে, তানভীর বলছে, ক্রিকেট তো ইচ্ছা করে গ্লোবালাইজড করা হয় না, কারণ মোরল দেশগুলো কর্তৃত্ব কমে যাবে। পার্সোনাল দৃষ্টিভঙ্গি। সো এটা আমার বেশ একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো। আমি একটু ইরেলেভেন্ট মনে হতে পারে, বাট আই ওয়ান্ট টু থ্রো দিস হিয়ার। সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস আপনার একটা কান্ট্রি কিংবা একটা সাবকন্টিনেন্ট কে ব্র্যান্ড করার জন্য, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে তাদের কান্ট্রিগুলোর কিন্তু প্রচুর ব্র্যান্ডিং হয়েছে, আমরা তাদের সিনেমা দেখছি এন্ড স্টাফ। এখন সিমিলারলি এই টুলটা ল্যাঙ্গুয়েজকে বিটিএস এর কারণে ওই কান্ট্রিগুলোর ব্যাপক প্রমোশন হচ্ছে। সো আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজকে ব্র্যান্ডিং টুল হিসেবে ব্যবহার করে এই লেভেলের প্রমোশন চালানো ইজ ভেরি নাইস মুভ। আমি জানি এটা ইন্টেনশনাল ছিল নাকি না, বাট দেন এগেইন ইটস ওয়ার্কিং আউট। মনে হয় না ইন্টেনশনাল ছিল, বাট তারপর ওয়ার্কআউট করছে খুব ভালো। কে-পপেরটা ইন্টেনশনাল ছিল ভাই। কে-পপকে ইন্টারন্যাশনালাইজ করাই হইছে সাউথ কোরিয়ান গভর্নমেন্টের, যেটা নিয়ে আমার বুধবারে ভিডিও আছে। এটা খুব বেশি বলতেছি না, কিন্তু কে-পপকে ইন্টারন্যাশনালাইজ করার পিছনে সাউথ কোরিয়ান গভর্নমেন্টের একদম ডিরেক্ট হাত ছিল, ডিরেক্ট। কে-পপ থেকে মনে পড়লো, আমি টিকটক অ্যাকাউন্ট খুলছি এবং আমি টিকটক অ্যাকাউন্ট খুলছি। আই এম খালিদ ফারহান, আপনারা ফলো করবেন টিকটকে। আমি একজনকে একটা কোম্পানি, ওই যে এটাও যে পডকাস্টের শুরুতে কথা বলতেছিলাম, বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি, তারপরে বিজনেস গুলো হয়ে যায় ভাল লাগে। তো এই বিজনেস আইডিয়া নিয়ে আমরা কথা বলছিলাম যে কেউ যদি এরকম থাকে যে ক্লিপ কেটে দিবে এবং তারপরে আমি ওগুলা কিনে নিতে রাজি। তো এটা বলার পরে অনেকেই রিচ আউট করছে এবং তারপরে একটা কোম্পানি সিলেক্ট করছি, তারা 25টা ক্লিপ কেটে দিয়েছে। তার মধ্যে ফার্স্ট আমি আজকে টিকটক প্লাস ফেসবুকে পাবলিশ করেছি, বেশ ভালোই লাগছে আমার। নাইস। যদি দেখা যাচ্ছে না সাদমান, তুমি পরে কমেন্টে যায় লিংক দিয়ে দিও সবার। যাও, আমার বাসা দেখতে যাইতে হবে, আমি বাকি পয়েন্টগুলো নিয়ে কথা শুরু করি। জো রোগানের ইনফ্লুয়েন্স কমে গেছে বলে একটা রিসার্চে পাওয়া গেছে, আমি এখানে লিখে রাখছি। আগে স্পটিফাইয়ের আগে যখন জো রোগানের এপিসোডগুলা ইউটিউবে পাবলিশ হইতো, তখন এপিসোডগুলো যে গেস্ট আসতো তারা অন এভারেজ 4000 নতুন ফলোয়ার পাইতো, যেটা হাফ হয়ে গেছে এখন। এছাড়াও তোমার আরো অনেক ধরনের মেইন স্ট্রিম নিউজে বা তোমার হ্যাশট্যাগে বা কি যে ট্রেন্ডে, এইসব ট্রেন্ডিং ট্যাবে, এইসব জায়গায় জো রোগান আগে যত বেশি আসতো এখন ওই হিসাবে বেশি আসেই না, এবং বলতেছে যে 2x কমছে জো রোগানের ইনফ্লুয়েন্স। একসময় বলা হইতো যে আমরা যেহেতু ইউটিউবার, ইউটিউবের একটা স্ট্যাট দেই, স্পটিফাই যাওয়ার আগে জো রোগানের ইউটিউব চ্যানেলে প্রত্যেক মাসে 2,65,000 নতুন সাবস্ক্রাইবার অ্যাড হইতো। এখন 1 লাখের মতো নতুন সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে প্রতি মাসে এবং নাম্বার কমতেছে, মোটামুটি 1.5x কমে গেছে। তো জো রোগানের ইনফ্লুয়েন্স অনেক কমে গেছে যখন থেকে স্পটিফাই গেছে, তখন থেকে। স্পটিফাই যাওয়ার জন্য $100 মিলিয়ন পাইছে। সো ওয়ার্থ ইট, নট ওয়ার্থ ইট, মতামত কি? তোমাদের মতামত জো রোগানের খুব জানা জরুরি। আমি জো রোগান হইলে তো অফ কোর্স মাইনাই নিতাম। এখন কথা হচ্ছে কি, মানে আমি ভুলে গেছি আসলে, আমাদের এটা নিয়ে ডিসকাশন হয়েছিল যে জো রোগান এখন যে স্পটিফাই গেছে, এখনো কি সেমটাই ইউটিউবে দিতে পারে কন্টেন্টটা? না। আচ্ছা, তাইলে তো কমবে রে ভাই, মানে এটা তো স্বাভাবিক না। এখন স্পটিফাইয়ের স্ট্যাটটা পাইলে আরো ভালো হইতো, যে স্পটিফাই কি অবস্থা এখন। কিন্তু জো রোগানের গেস্ট তো সেমই। ধরো আগে যখন একটা গেস্ট আসতো জো রোগানে, তখন সে এখন ভিজিবিলিটি কমে গেছে বেসিক্যালি। সো আগে ওই গেস্ট 4000 নতুন ফলোয়ার পাইতো জো রোগানের গেস্ট হওয়ার পরে, বাট এখন ও যখন গেস্ট হচ্ছে, ওই পডকাস্টে যখন স্পটিফাই পাবলিশ হচ্ছে, তখন ও হাফ পাচ্ছে তার।
সো মোটামুটি যত স্ট্যাট দেখতেছো সব স্ট্যাটেই মনে হচ্ছে যে জো রোগানের ইনফ্লুয়েন্স কমে গেছে। বাট যদি তুমি টাকা দিয়ে হিসাব করো $100 মিলিয়ন তো কম টাকা না। সো এখানে এখন অনেকে ডিবেট করতেছে যে টাকাটা বেশি দরকার ছিল ওর নাকি ওর ইনফ্লুয়েন্সটা রাখা দরকার ছিল অনেক, কোনটা ভালো হইতো কোনটা খারাপ হইতো, স্পটিফাই যাওয়াটা কি আসলে একটা খারাপ ব্যাপার নাকি বিভিন্ন পডকাস্ট, এটা আমাদের এই ব্যাপারটা আলোচনা করে রাখা উচিত, বিকজ আমাদেরকে হঠাৎ স্পটিফাই কিনতে আসলে আমরা বেচে দিলাম $50 মিলিয়ন, তারপর দেখা গেল যে এটা একটা বাজে মুভ ছিল, ইনফ্লুয়েন্স টু বি ভেরি অনেস্ট ভাই ফার্মে এটা কিন্তু ঠিকই বলছেন, কারণ ও স্পটিফাইতে যাওয়ার পর কিন্তু আমারও দেখা কমে গেছে। আমি আগে জো রোগান প্রায় প্রতিদিনই হয়তো দেখতেছি কোনো ক্লিপস দেখতেছি স্টাফ, বাট এখন মনে নাই যে লাস্ট কবে দেখছি আফটার দ্যাট শিফট। সো এটা জাস্ট ইন্ডিভিজুয়াল একটা অপিনিয়ন। আরেকটা জিনিস হচ্ছে উই নিড টু টক, কারণ অনেকজন মানুষ বলছে ভাই আপনারা স্পটিফাইতে কেন দেন না কিংবা গুগল পডকাস্টে কেন দেন না। সো প্লিজ ইউ গাইস প্লিজ ডু ইলাবোরেট যে কেন আমরা দেই না। আমি যতটুকু বুঝি যে বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে অডিয়েন্স বেশি, সো এখানে দিলে আসলে কাজটা হয়ে যায়, ওইখানে দিলে ইয়েস ইটস মাচ মোর কনভিনিয়েন্ট এন্ড এফিশিয়েন্ট, বাট অডিয়েন্স অনেক কিছু। সাতবার স্পটিফাই কিন্তু আমাদের পডকাস্ট আছে অবৈধভাবে। হ্যাঁ আপনারা স্পটিফাই প্রতিবার একটা পোস্ট দেয়, হ্যাঁ আপনারা অন্যান্য যেখানে পডকাস্টে শুনতেছেন আপনারা যদি ইউটিউব এবং ফেসবুকে শুনে না থাকেন অথবা মিক্স টাইপে শুনে না থাকেন তাহলে রিপোর্ট করেন যেখানে শুনতেছেন, শোনা থামিয়ে দিন এখনই শোনা থামিয়ে দিন। এবং বেশ জোস একটা কাজ হয়েছে ইউটিউবে কিন্তু একটা নতুন ফিচার দিছে যে কেউ যদি আপনার ভিডিও কপি করে ওটা ডিরেক্টলি সবগুলো এখানে লিস্ট একটা আলাদা কিন্তু ট্যাব ওপেন করে দিয়েছে। হ্যাঁ পাইছি আমি পাইছি রাইট। এরকম যদি কোনো একটা সফটওয়্যার থাকে যেটা ক্রস প্ল্যাটফর্ম এটা চেক করে, হ্যাঁ তাহলে ওইটার জন্য হচ্ছে ফেসবুক ইউটিউব মানে পুরো অ্যাভেঞ্জার্স হয়ে যেতে হবে, ফেসবুক ইউটিউব সব একসাথে, ইনস্টাগ্রাম যেরকম ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ, এরকম কোম্পানি আছে কপিরাইট নিয়ে কাজ করে, এরকম কোম্পানি আছে যারা ঘুরে ঘুরে ট্র্যাক করবে, বাট এত এক্সপেন্সিভ যে আমরা এফোর্ড করতে পারবো না। আমরা আমাদের কোর্সের জন্য দেখছিলাম, বাট তারপর মনে হয়েছে যে বেশ এক্সপেন্সিভ। এদের কাজই হলো প্রতিদিন যাবে পুরা নেট স্ক্রাউচ করে দেখবে যে কোথায় কোথায় কপিরাইটেড জিনিসপত্র পাবলিশ হচ্ছে, তারপর ডিএমসিএ ফাইল করবে। ওগুলা আমাদের এখানে করে খুব একটা লাভ হবে চান্স বেশ কম। হ্যাঁ দিস রিমাইন্ডস মি অফ এ থিং, এটা আপনাকে বলার কথা ছিল, একজন আমাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে বলছে, সেটা হচ্ছে বাংলাদেশে একটা কমিউনিটি তৈরি হচ্ছে যারা বিভিন্ন কোর্স, আপনার কোর্স তো ভাইয়া মানুষজন যে স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এবং তাদের এতই সাহস যে ওরা ফারহান ভাইয়ের কোর্স চুরি করে ফারহান ভাইয়ের কাছে স্পন্সরড অ্যাড পাঠায়। এটা বেস্ট। হ্যাঁ আমিও তো ফারহান ভাইকে ওই দিন কি জানি পাঠাইছিলাম কয়েকটা লিংক গুগল ড্রাইভ ফোল্ডারে, সব আপলোড দেয় ফারহান ভাই, সব আপলোড দেওয়া। সো যে জিনিসটা এখন এটা আমি জানতে চাইবো যে ফার্মে কোনো সলিউশন পাইছেন নাকি না, উই আর ট্রাইং টু সলভ ইট। এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও হবে আমার, যে বাংলাদেশে কেন পাইরেসিতে আমরা কিছু করতে পারছি না, এন্ড ওয়াই আওয়ার বুক ইন্ডাস্ট্রি ইজ ব্রোকেন। এবং আমরা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন এখন ইন্ডাস্ট্রির তো কোর্স চুরি হচ্ছে। সো সবাই আসছে, যেটা একটু আগে ফার্মে বলেন যে অ্যাভেঞ্জার্স হচ্ছে, সেটা অ্যাভেঞ্জার্স হচ্ছে রিগার্ডিং কপিরাইট ইন বাংলাদেশ, রিগার্ডিং অনলাইন এন্ড ডিজিটাল কন্টেন্ট। সাদমানের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সাদমান ওই পাইরেসি নিয়ে ভিডিওটা বানানোর সময় ডিরেক্টলি স্ক্রিন রেকর্ড করে দেখাবি যে এটা পাইরেটেড হইছে। ও হ্যাঁ এক্স্যাক্টলি, না স্ক্রিন রেকর্ড করে তো, এবং লেজিট ডেটা সহ। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যারা পাইরেট করছে তাদের সাথে আমি কথা বলে তাদের কাছ থেকে আমি ডেটা নিছি যে কয়টা কপি তারা পাইরেট করছে। নাইস। আমি হচ্ছে এনআইতে ডকুমেন্টারি স্টাইল পুরো আমি একদম খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আমি তো সাদমানের লাস্ট ভিডিওটার ফ্যান হয়ে গেছি পুরো ভাই, সেই হইছে, হ্যাটস অফ, ভালো লাগছে। what I don't know what you guys are taking from me, but I'm definitely learning from you guys, and especially যে এনআই যেরকম বলেছে সাদমান ইজি ও চাইলে করতে পারে, হ্যাঁ একটু ট্রাই করি। কিংবা সবথেকে লাইফ এখন ইজি হইছে কি জিনিস, এই যে ফারহান ভাই যে এই যে ফাইজলামি যে করে বিভিন্ন কমেন্টে এই যে দুষ্টামি করতেছে, সো ক্যাজুয়াল হইলে যে আরো কত কিছু আনন্দ করা যায়। এক্স্যাক্টলি ভাই আই ওয়াজ মিসিং দিস, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেডি। এটা আমিও স্বীকার করি, ফারহান ভাইয়ের সাথে থাকার কারণে আমার একটু লাইটলি নেওয়ার মানে আমি শুরুর দিকে অনেক স্টিফ ছিলাম, এখন সোশ্যাল মিডিয়া একটু লাইটলি নেওয়ার প্রবণতা বাড়ছে। দিন শেষে আসলে কিছুই যায় আসে না। আমি ইভেন আমার এখন মনে হয় যে আমি সোশ্যাল মিডিয়ার সেন্টিমেন্ট এরকম নব ঘোরানোর মতন কন্ট্রোল করতে পারবো চাইলে, কয়টা কমেন্ট ডিলিট করা লাগবে, কয়টা কমেন্ট রাখা লাগবে, এটা দিয়েই। এটা বেশ সিরিয়াস ব্যাপার। কোর্সের জিনিসটা হয়েছে কি 2017 সালে আমরা যখন কোর্স ফার্স্টে বানাই, 2017-তে আমরা কোর্স বানাই, তখন আমরা এত কিছু বুঝতাম না। তখন আমাদের কোর্সের সংখ্যাও খুব, মানে তখন আমাদের এখনকার মতো এতগুলা কোর্স ছিল না, জাস্ট একটা কোর্স ছিল যেটা ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। ওটার ভিতর আমরা এসইও টেসইও সহ অনেক কিছু কভার করেছিলাম। 2017 সালে আমরা বেসিক্যালি একটা ওয়েবসাইট বানাইছিলাম, তারপর ওই ওয়েবসাইটটা $14,000 বিক্রিও করছিলাম, পুরো ব্যাপারটা আমরা স্ক্রিন রেকর্ড করে দেখাইছিলাম। তো ওই কোর্সটা বানিয়ে শুরুর দিকে আমরা মানুষকে সিডি দিছিলাম,
যারা অর্ডার দিছিল তাদের বাসায় আমরা সিডি ডেলিভারি করছিলাম। তারপরে আমরা ওটা চেঞ্জ করে গুগল ড্রাইভে মানুষকে পাঠানো শুরু করছি, এবং দুইটাই ফ্লড সিস্টেম ছিল এবং দুইটাই দেদারসে কপি হয়েছে, মানুষ ইচ্ছা মতো ডাউনলোড করছে এবং প্রিভেন্ট করার কোনো উপায় আসলে ছিল না। 2020 সালে এসে আমরা ফার্স্ট আমাদের নতুন যে টেকনোলজিতে মুভ করছি ওইটা আবিষ্কার বলাটা ঠিক না, বাট আমরা মোটামুটি ইউনিক একটা সলিউশন ইউজ করি যেটা অন্য কেউ করে বলে আমার জানা নাই। এবং এখন 2020 থেকে শুরু করে আমরা যা কিছু বানিয়েছি 2020-এর পরবর্তী সময়ে তার কোনো কিছুই কখনো কেউ আর ডাউনলোড করতে পারে নাই। সো গত 1.5 বছরে আমাদের যত কন্টেন্ট বানানো হয়েছে কোর্সের ভেতরে, একাডেমির ভেতরে, তার কোনো কিছু তুমি পাবলিকলি পাবা না। পাবলিকলি যা পাওয়া যায় সেগুলো সব 2017 সালের ভিডিও গুগল ড্রাইভে সবাই শেয়ার করতেছে, উইচ ইজ স্টিল এফেক্টিভ। মানুষ যদি ওইটা নেয়, কত টাকায় কিনতেছে তার উপর ডিপেন্ড করে, বাট বেশ ভালোই সুবিধা হওয়ার 90 টাকা ভাই, একজন কমেন্ট করছে 90 টাকা। সো 80-90 টাকায় কিনলে ডেফিনেটলি ওয়ার্থ ইট না হওয়ার কথা না। বাট আমরা উই ফিগার্ড আউট আ সলিউশন। এই প্রবলেমের সলিউশনটা কিভাবে ফিগার আউট করছি এইটা পাবলিকলি বলা যাবে না, কারণ এটার ভিতর অনেক লাইক ঝামেলা জড়িত, বাট অনেক কিছু ইনভলভড এর মধ্যে। ফেসবুক লগ ইন থেকে শুরু করে স্ক্রিনে নেম ফ্ল্যাশ থেকে শুরু করে আইপি ট্র্যাক থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু দিয়ে আই থিঙ্ক এবং এটার জন্য আমাদের বেশ অনেক খরচ হয়। এটা একটা টেম্পোরারি সলিউশন, বাট ইভেনচুয়ালি যেটা হবে সেটা হলো আমাদের কপিরাইট আইনটা আর একটু স্ট্রং যখন হবে তখন আমরা কেস ফাইল করতে পারবো, এবং কেস ফাইল করাটা যখন ইজি হবে তখন কপিরাইট থামানো পুরা বিশ্বে, কপিরাইট এমন কোনো আহামরি সমস্যা না পুরা বিশ্বে, খুব সহজেই আমাদের জাস্ট একটু ল এনফোর্সমেন্টের ব্যাপারটা স্ট্রং হইলে, এন্ড কপিরাইট আইন আছে আমাদের, বাট এই ডিজিটাল কপিরাইট আইন অত স্ট্রং না। আর একটু স্ট্রং যখন হবে তখন খুব সহজেই এই প্রবলেমগুলো সলভ করে ফেলা যাবে, জটিল ব্যাপার না। এটা জাস্ট আমার মনে হয়। একজন এটা কোশ্চেন করছে যে মানে এইরকম যদি হয় তাহলে লাস্ট পর্যন্ত যে ওপেন সোর্স বা শিক্ষা বিনামূল্য হওয়ার ব্যাপারটা কিভাবে দেখেন? আমি একটু এক্সাম্পল আমি একটা জিনিস তো অবশ্যই বলে রাখতে পারি যে আসলে যে কোনো কিছু যদি বিনামূল্যে হয় তাহলে অন্য কোনো না কোনো ভাবে সেই কোম্পানি আপনার কাছ থেকে টাকা পয়সা নিতেছে। যেমন আমি একটা সফটওয়্যার ইউজ করছি, ওইটার একটা কোড আছে, ওইটা ওরা ফ্রি দেয়, ঠিক আছে, কিন্তু ফ্রি দেওয়ার পরে ওইটা শিখার জন্য যে কোডিংটা কেমনে করতে হবে এটার জন্য ওরা কোর্স করায়, কোর্সগুলোর জন্য হিউজ অ্যামাউন্ট অফ টাকা নেয়। সো ওই কোর্সটা না করলে আপনি আসলে সফটওয়্যারটা শিখতে পারবেন না, এন্ড ওই কোর্সটার জন্য ওরা টাকা নিতে। সো আলটিমেটলি কিন্তু খুব বেশি মানে ওপেন সোর্স বলতে যেটা আমরা বুঝি কোনো না কোনো দিক থেকে আছে, ঝামেলা আছে কোনো না কোনো জায়গায়, অথবা আমি জানি না কোনো না কোনো ভাবে ওদের আয়ের সোর্স তো অবশ্যই না, বাট সব ক্ষেত্রে আয়টা হয় না, সব ক্ষেত্রে আয়টা হয় না। লাইক বইয়ের পাইরেসি, আমাদের পুরো বুক ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে না সামনে, সবসময় এটা হয় না। বইয়ের ক্ষেত্রে তো হয় না, বই নিয়ে আমরা কথাবার্তা বলছি, বাট হ্যাঁ ওই তো কিছু কিছু ক্ষেত্রে আনলেস তুমি একটা নন প্রফিট রান করতেছো, তোমার কোনো না কোনো ভাবে যা প্রডিউস করতেছো তার থেকে প্রফিট জেনারেট করতে হবে, সিম্পল ব্যাপার। যদি তা করতে না পারো তাহলে কোম্পানি বেশি দিন টিকতে পারবে না। এবং যদি যারাই এটা করতে বাধা দিচ্ছে তাদেরকে আমাদের কোনো একটা লিগাল স্ট্রাকচারের মধ্যে যে আটকাইতে হবে। এটা খুব একটা জটিল সলিউশন হওয়ার মানে এটার সলিউশনটা আসলে খুব সহজ হওয়া উচিত ছিল, বাট আমাদের দেশ এখন ওখানে যায় নাই যেখানে আমরা একজন একটা ভিডিও ডাউনলোড করছে এটা নিয়ে একটা মামলা করে বসবো। এখনো আমরা অত ক্যাজুয়াল হই নাই। কারেক্ট। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে মার্কেটটা এক্সিস্ট করে, যে পিপল বাই দিস কোর্সেস এন্ড স্টাফ। সো এই জিনিসটা আমি আরেকটা জায়গায় দেখলাম যে এটার ওয়ান অফ দি বিগেস্ট মোটিভেটিং ফ্যাক্টরস ফর দ্য ম্যাস ইজ রিলিজন। রিলিজনে একটা পয়েন্টে একটা জায়গায় মেনশন ছিল যে ইটস নট রাইট টু বাই ফ্রম ব্ল্যাক মার্কেট। সো এটা আমি তখন বুঝি না যে ওয়াই দিস ইজ রেলেভেন্ট, যে ব্ল্যাক মার্কেটে প্রোডাক্ট তো অলরেডি চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, ওয়াই কান্ট আই জাস্ট বাই ইট। বাট এখন দেখি যে জাস্ট বিকজ পিপল আর বাইং দিস প্রোডাক্টস, দ্যাটস ওয়াই একটা মার্কেট আছে এবং দ্যাটস ওয়াই ইট কিপস হ্যাপেনিং। সো কাস্টমার এন্ড থেকে কিভাবে এটা কমানো যায় আই ডোন্ট নো, আই গেস এথিক্স এর কথা বলতে হবে, নীতি নৈতিক কথা বলতে হবে, বাট নীতি নৈতিকতা দিয়ে তো আর চুরি থামানো যায় না ওইভাবে, ঝামেলা বাট সলভ হবে। আমি এখন একটা জিনিস ফলো করি, আমি এখন না পারতে হচ্ছে যে কোনো পাইরেটেড জিনিস ইউজ না করারই চেষ্টা করি। মানে হচ্ছে যে এখন কিন্তু অনেক ভালো ভালো সার্ভিস বেরিয়েছে, আমি জানি না ওগুলো পাইরেটেড নাকি না। সাদমানের সাথে দিন কথা হইতেছিল স্কিল শেয়ারের একটা অ্যাকাউন্ট নিয়ে, আমি কিন্তু পরে টাকা দিয়ে কিনছি অ্যাকাউন্ট, এন্ড ওইখান থেকে খুব ভালো সার্ভিস পাইছি। সো ওদের ব্যবসাটা কিন্তু খুবই জোস, ওরা অন্য আরেক জায়গা থেকে কামায়, বাট তুই বল আগে। আচ্ছা, কিন্তু আমি মানে হচ্ছে যে এরকম যদি আমার কাছে সুযোগ থাকে, মানে এখন এরকম হয়েছে যে আমার কাছে যদি সুযোগ থাকে আমি টাকা দিয়ে কিনতে পারবো, আমার সামর্থ্য আছে, এন্ড কেউ আমাকে সহজে জিনিসটা দিতেছে যে আমার খুব কাগজপত্র করে রেজিস্ট্রেশন করে এটা কিছু করা লাগতেছে না, কেউ আমার জন্য কাজটা সহজ করে দিতেছে, এরকম হইলে আমি টাকা দিতে রাজি আছি, টাকা দিয়ে আমি মানে হচ্ছে যে একদম ভ্যালিড প্রোডাক্ট কিনতে রাজি আছি।
হ্যাঁ, তো আমরা চাইলেই নেটফ্লিক্সের সব মুভি পাইরেট করে দেখতে পারি। যে কালকে থেকে যে এনায়েত দেখবে লা কাসা দে পাপেল, এনায়েত চাইলেই পাইরেট করে দেখতে পারে। শুক্রবারে না পরশু আমি 6 জানি দিন না। পরে 6 দিন পরে। বাট ওই তো আমরা তারপরে 3 তারিখ নেটফ্লিক্সের আসছে 3 সাবস্ক্রাইবার তো তারিখ। বাড়তেছে। সো ডিজনি প্লাসের সাবস্ক্রাইবারও বাড়তেছে। সো কনভিনিয়েন্স খুব ইম্পোর্টেন্ট। ওই যে হ্যাঁ মানুষ চুরি করে দেখবে একটা সার্ভার থেকে, তার থেকে যদি কনভিনিয়েন্ট হয় প্লাস যদি ভালো কোয়ালিটির হয়, ইভেনচুয়ালি মানুষ কিনবে, ওটা তেমন কোনো সমস্যা হবে না। বাট এই জিনিস হইতে আরো কয়েক বছর সময় লাগবে। স্কিল শেয়ারের ব্যাপারটা নিয়ে সালমান কিছু একটা বলতেছিল। ও হ্যাঁ, স্কিল না, মানে জিনিস হচ্ছে যে বিভিন্ন যে সার্ভিস তুই কিনতে পারছিস না, তো যেটা হয় হচ্ছে ওরা বাল্কে অনেকগুলো কিনে এবং যখন তারা অনেকগুলো জিনিস একসাথে স্পেন্ড করে, ওরা ডিসকাউন্ট পায় তাদের ক্রেডিট কার্ডের উপর। দ্যাট ইজ দেয়ার প্রফিট। রাইট এটা রাইট। আচ্ছা সরি, আমি এখানে আবার এই যে আগের হ্যাঁ, এপিসোডে please বল, যখন বল। যখন আমাদের আগের এপিসোডের গেস্ট উনার সাথে আমি যখন নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে আলাপ করতেছিলাম, তখন অনেকে এলিয়েনেটেড হয়ে যাচ্ছিল, এই কারণে আমি অত ডিটেল বলতেছি না। আর এখানে একটা হ্যাক আছে, ক্রেডিট কার্ড যখন তুমি ইউজ করো তখন ক্রেডিট কার্ড কিন্তু পয়েন্ট দেয়। ক্রেডিট কার্ড ইউজ করতে আমি কাউকে রেকমেন্ড করতেছি না, বিকজ ডেটে চলে যাওয়া ভালো আইডিয়া না, স্পেশালি যদি আপনি না বুঝেন আপনি কি করতেছেন। তো ক্রেডিট কার্ড ইউজ করলে ক্রেডিট কার্ড পয়েন্ট দেয়। তো যারা ব্যবসা করে এবং যারা বড় স্কেলে ফেসবুকে অ্যাড চালায় বা ইউটিউবে অ্যাড চালায় বা এই ধরনের ইনভেস্টমেন্ট করে, ওই ইনভেস্টমেন্ট গুলা যদি তুমি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো, সেই ক্ষেত্রে ওই ইনভেস্টমেন্ট গুলার জন্য তুমি ক্রেডিট কার্ডে পয়েন্ট পাচ্ছ। স্পেন্ডিং তো তুমি করেই ফেলতেছো, যেটা ট্যাক্স ডিডাক্টেবল, বিকজ এটা একটা বিজনেস এক্সপেন্স। সো ওইটার এগেনস্টে তোমার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ওটা কাটা যাচ্ছে। প্লাস যে জিনিসটা তুমি নর্মালি এক্সপেন্স করলে তোমার পার্সোনাল কার্ড দিয়ে ওটা শেষ হয়ে যেত, বাট এইখানে তুমি যখন যেহেতু ক্রেডিট কার্ড ইউজ করতেছো, তুমি ওটার এগেনস্টে পয়েন্ট পাচ্ছ, যে পয়েন্টগুলো তুমি রিডিম করতে পারবা। ধরো নেক্সট প্লেনের টিকেটে বা নেক্সট লাউঞ্জ নিতে এয়ারপোর্টে, সাধারণত মানুষ প্লেনের টিকিট। সো তুমি যত বেশি ফেসবুক অ্যাড রান করবা, তত তোমার ফ্রি বাংলাদেশে চলে যাইতে পারার, প্লেনের টিকিট কিনতে পারার চান্স বাড়বে। সো এটা এমন একটা পর্যায়ে যাইতে পারে দুইটাই, যে এখানে তোমার বাংলাদেশে যাতায়াত ফ্রি হয়ে যাবে এবং তোমার ফেসবুকে অ্যাড রান করার কস্টটা পুরোপুরি ওয়ার্থ ইট হয়ে যাবে। তো ওই রিচটা, ওই পয়েন্টটা রিচ করার চেষ্টা করতেছি আমি। ইয়েস কারেক্ট। এরকম আমার স্টুডেন্ট ছিল যে আইফোন বাজারের চেয়ে কম দামে বেচতো। লাইক যে কেমনে করো তুমি এই জিনিসটা? তো বলছে ভাই এইটা করি, আমি যে অ্যামাউন্টে বাল্কে অর্ডার করতেছি, ক্রেডিটে রিডিম করতে করতে আমার প্রফিট চলে আসে, এর ফলে আমি বাজারেরও কম দামে আমি আইফোন বেচতে পারি। ওয়াও, দ্যাটস স্মার্ট। যে ওর বিজনেসটা আইফোনেই না, ওর বিজনেস হচ্ছে ক্রেডিট কার্ড। সো দ্যাট ওয়াজ স্মার্ট। আমার ভালো লাগছে জিনিসটা। বাট হ্যাঁ, আই এম নট এন্ডোর্সিং ক্রেডিট কার্ড ইউসেজ ইন এনি ওয়ে। যাক, ব্যাপার না। আমরা আমাদের লাস্ট টপিক যেটা ছিল আজকের, সেটা হইলো টিম কুকের 10 বছরের অ্যানিভার্সারি হইলো, এবং এখানে স্ট্যাট লিখে রাখছি আমি। আন্ডার কুক অ্যাপেলের মার্কেট ক্যাপিটালাইজেশন 600% বাড়ছে গত 10 বছরে। $2.5 ট্রিলিয়ন কোম্পানি এখন অ্যাপেল, এবং অ্যাপেল এখন দুনিয়ার মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি, মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি। অ্যাপেলের অ্যানুয়াল রেভিনিউ 2011 সালে ছিল $108 বিলিয়ন। এখন অ্যাপেলের অ্যানুয়াল রেভিনিউ $274 বিলিয়ন। সো 1.8x এর মতো বাড়ছে। এবং এই 2020 সালে অ্যাপল দুনিয়ার সবচেয়ে প্রফিটেবল কোম্পানি ছিল ইন টার্মস অফ পিওর প্রফিট। সো টিম কুক, মোটামুটি বলা যায় যে গত 10 বছর আগে টিম কুক যখন অ্যাপেলের লিডারশিপ নিছিল স্টিভ জবস মারা যাওয়ার পরে, তখন থেকে শুরু করে গত 10 বছরে টিম কুক মোটামুটি ভালোই কাজ করছে। জো রোগান যেরকম আমাদের মতামতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, টিম কুক আমাদের মতামতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে আমরা কি বলি এটা নিয়ে। সো টিম কুক যখন অ্যাপেলের সিইও হয়েছে, তখন কেউ ভাবে নাই যে, যেহেতু স্টিভ জবসের প্রেজেন্স এত ইম্প্যাক্টফুল ছিল, কেউ ভাবে নাই যে ওর পরে এরকম কেউ এসে অ্যাপেলকে এত ভালো দিকে নিয়ে যেতে পারবে। টিম কুক যেভাবে পুরো অ্যাপল কোম্পানিটাকে আইফোন বিক্রির থেকে আস্তে আস্তে সরায় সাবস্ক্রিপশন মডেলে নিয়ে গেছে, এবং সম্ভবত একসময় অনেকদিন পর্যন্ত অ্যাপেলের সবচেয়ে বড় রেভিনিউ আসতো আইফোনের বিক্রি থেকে, বাট এখন ওইটার অনেকখানি সরে আসছে তোমার অ্যাপেল টিভি থেকে, অ্যাপেল মিউজিক থেকে, অ্যাপেল পডকাস্ট থেকে, হাবিজাবি ওরা যা যা বিক্রি করতেছে সবকিছু থেকে। এবং অ্যাপেলের যে অন্যান্য প্রোডাক্ট, যেমন ধরো আমি আইপ্যাড চালাই, বা ম্যাকের নতুন M1 যখন আসলো তখন ম্যাক আরো পপুলার হওয়া শুরু করলো, ম্যাক এমনিতেও পপুলার ছিল। এবং আইম্যাকের যখন আবার কালার ফেরত আসলো, তখন মানুষ আবার আইম্যাক কেনা শুরু করলো, যেহেতু আইম্যাক এখন দেখতে অনেক সুন্দর। টিম কুক মোটামুটি ভাবে বলা যায় যে অনেক কন্ট্রোভার্সিয়াল কাজকর্ম করছে, ইনক্লুডিং বিং গে, বাট ইভেনচুয়ালি টিম কুকের গত 10 বছরের কাজকর্ম সার্থক। হ্যাঁ, কথা তো অবশ্যই সত্য। এখন আমি রিসেন্টলি মানে আইফোনের একটা নেই, পেগাসাসের পরে একটু বিতর্কিত হয়েছে ওদের সিকিউরিটি সিস্টেমটা। আমি জানি এই সিকিউরিটি সিস্টেমের ব্রিচটা কি ম্যাক মানে হচ্ছে যে বাকি সবগুলো প্রোডাক্টের মধ্যেই হয় কিনা আমি জানি না। এই ব্যাপারে কি আপনারা কেউ জানেন, মানে পেগাসাসের মতন ব্রিচ হইতে পারে কিনা?
হইতে তো প্রবাবলি পারে, আমি ঠিক শিওর না, আমি আইফোন চালাই না, সো আমি জানি না। আমি চালাই আচ্ছা। হইলো OnePlus, সো পেগাসাস যদি আইফোনকে ব্রেক করতে পারে আমি শিওর আমার সব ডাটা গন। এটা আমি আমার ডাটা নিয়ে খুব একটা চিন্তিত না, যদিও চিন্তিত হওয়া উচিত। বাট ওই আইফোন সিকিউরিটি নিয়ে একটু বেশি হাউকাউ করে সবসময়। আইফোন অনেকে কিনে তার একটা বড় কারণ হইলো আইফোন ওইভাবেই মার্কেট করে যে আমরা খুব সিকিউরড হব, খুব আমাদের সিকিউরড, ডেটা হ্যাঁ ব্রিচ হ্যাঁ করা যাবে না, এফবিআই চাইলে ওরা ডেটা দেয় না, এই ধরনের অনেক হ্যাঁ হ্যাঁ ওদের মার্কেটিং অ্যাঙ্গেলটা এরকম। এই কারণে যখন আইফোনে ব্রিচ হয় তখন হ্যাঁ, ওইটা অনেক মানে অনেক নেগেটিভলি কথা হয়। এফেক্ট করে ওদের। আমি অ্যাপেলের শেয়ার কিন্তু সবাইকে রেকমেন্ড করি। অ্যাপেলের শেয়ার আমার কাছে মনে হয় বেশ আন্ডার ভ্যালুড। অনেকে অ্যাপেলের শেয়ার কিনে না, তার কারণ তাদের মনে হয় অ্যাপেল $2.5 ট্রিলিয়ন হিট করার কারণে এখন একটু ফ্ল্যাট লাইন হয়ে যাবে, আর অত পেসে গ্রো করবে না কম্পেয়ার টু অন্য অনেক কোম্পানি। আমার ওরকম মনে হয় না। সেটাই সাদমান যেরকম একটু আগে সবাইকে ক্রেডিট কার্ড কেনার সাজেশন দিল, ক্রেডিট কার্ড নেওয়ার, ওই ক্রেডিট কার্ডটা নেওয়ার পরে আপনার তো টাকা দিয়ে কিছু একটা করতে হবে, সো ওটা দিয়ে আপনি অ্যাপেলের স্টক কিনতে পারেন। সাদমান মিউটেড। আমাদের বাংলাদেশে এসিসি রেগুলেশন নাই, বা আমাদের কোনো ফাইন্যান্সিয়াল রেগুলেশনই নেই, আমরা যা ইচ্ছা বলতে পারি, বলাটা ঠিক না। আমেরিকা হইলে এই ধরনের কথাবার্তা বলার জন্য আমাদের বিরুদ্ধে। ভাই এসিসি রেগুলেশন মানে হচ্ছে এটা কি মানে যেমন তুমি- ইন্ডিয়াতে যেটা হচ্ছে যে সেবি যেটা করে, বাংলাদেশেও কিন্তু SEBI বাংলাদেশেও কিন্তু আছে? স্টক নাই? মার্কেটের রেগুলেশন আছে। তুমি আচ্ছা, যদি আচ্ছা। স্টক পাম্প করার চেষ্টা করো সেই ক্ষেত্রে রেগুলেশন আছে, আমার এক্সাক্ট রেগুলেশন মনে নেই, বাট এই ডিএসসি বা চিটং হ্যাঁ, স্টক হ্যাঁ। এক্সচেঞ্জ এরা রেগুলারলি, আমি প্রথম আলোর নিউজে দেখছি, এরা রেগুলারলি সেল করে, যে বিভিন্ন স্টক গ্রুপ আছে নাকি যেখানে কোন স্টক কেনা হবে এগুলো নিয়ে প্রমোট করার চেষ্টা, এবং ওগুলোর এগেইনস্ট এরা রেগুলারলি যায়। হুম। ওগুলো তো গ্রাউন্ড পায় না। বাট আমেরিকা এই আপনি ব্যাপারটা ইউটিউবারদেরও আছে। না থাকার কথা বললেন, এটা কি ধরনের রেগুলেশন? যেমন ধরো আমি বললাম যে অ্যাপেলের স্টক কেনা উচিত, এখন এটার সাথে যদি আমি এই কথাটা না বলি যে দিস ইজ নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, তাইলে এটা বেশ বড় ধরনের একটা ক্রাইম একজন ইউটিউবারের জন্য। বাট বাংলাদেশে এগুলো কিছু যায় আসে না, তুমি যা ইচ্ছা বলতে পারো, কেউ কিছু বলে না, বাট বলা উচিত না। এটাই হলো কথা। তো সাদমান যেটা বললো যে যাক এই তো আমাদের আজকে তেমন কিছু বলার নেই। আমার আজকে ভাইয়া হচ্ছে বাসা দেখতে যাবে, নতুন বাসা। আমি এখনো বাসা খোঁজার মধ্যে আছি, আমার এখনো বাসা খোঁজার পর্ব শেষ হয় না, আশা করতেছি আমি মাসের মধ্যে শেষ করতে পারবো। ভালো থাকেন সবাই, সবার সাথে আমাদের দেখা হবে পরের এপিসোডে। টাটা।